মনির হোসেন। আজকে আমরা আইন কথনের এই পর্বে আলোচনা করব অর্থঋণ আদালত আইন 2003। আমরা এই আইন সম্পর্কে জানার জন্য আমাদের অতি সৌভাগ্য যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট AM আমিনুদ্দিন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরো যুক্ত রয়েছেন বিজ্ঞ অ্যাডভোকেটগণ। আমরা স্যারদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সভাপতি জনাব AM আমিনুদ্দিন স্যার, রয়েছেন মঞ্জুরুল বাসিত সাবেক জেলা ও দায়রা জজ, রয়েছেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার। তো স্যার, আমি আইন সম্পর্কে আপনাদের খুব অতি ক্ষুদ্র মানুষ হওয়া সত্ত্বেও আমি চলে যাচ্ছি জনাব AM আমিনুদ্দিন স্যারের কাছে। যে স্যার, আপনার কাছে স্পেসিফিক কোয়েশ্চেন হচ্ছে যে অর্থঋণ আদালত আইনটি প্রণয়নের উদ্দেশ্য কি ছিল এবং এই আইনের বৈশিষ্ট্যগুলো কি কি স্যার? স্যার একটু আনমিউট করতে হবে স্যার। আপনি 90 দশকে 91 দিকে একটা প্রথম ছিল আমাদের একটা কমার্শিয়াল কোর্ট। জি স্যার। বাণিজ্যিক আদালত ছিল অর্থনৈতিক আদালতের আগে। আমাদের দেশে একটা জানি না খুব দুর্ভাগ্যজনক কারণে কিছু লোক হয়তো লোন নিয়ে তারা ফেসে যায়, আর কিছু লোক হচ্ছে ইচ্ছা করে লোন নিয়ে না দেওয়ার চিন্তা ভাবনা প্রথম থেকেই করে। এবং এইটা হয় কি যে আমাদের যারা ফেসে যায় তাদেরও কিন্তু নিজের সম্পূর্ণ বা আমি মনে করি তারাই দেয়, কারণ তারা কোনো ফিজিবিলিটি স্টাডি করে না। আমি একটা ইন্ডাস্ট্রি করব, এটা আমার কতটুকু লাভ হবে কি ক্ষতি হবে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। অন্য একজন ইন্ডাস্ট্রি করছে, আমি একটা করে ফেলি, করতে যে তারা বিশাল একটা লোন নেয়, কদিন পরে কিন্তু এটা বোঝাটা আরম্ভ হয়। এবং আমাদের দেশের সমস্যা হচ্ছে কি, লোনের যে ইন্টারেস্ট রেটটা অনেক বেশি, অনেক সময় কিন্তু ভায়াবল হয় না। এটা কিন্তু মানে একজন মানুষ যিনি ব্যবসা করার জন্য নিচ্ছেন তিনি কিন্তু আর পারছেন না, মানে কোলাতে পারেন না উনি ঋণের সুদ দিতে যেয়ে। উনার দেখেন সবকিছু ঘর বাড়ি বিক্রি করাও দেখা যায় উনার শেষ হচ্ছে না। এইসব কারণে কিছুটা ইচ্ছাকৃত ভাবে এবং দেখা যাচ্ছে মানে বাংলাদেশের অধিকাংশ ব্যাংকের প্রচলিত ব্যাংক ছিল সবগুলো ব্যাংকে কিন্তু ঋণগুলো অনাদায়ী থেকে যাচ্ছিল, বছর বছর অনাদায়ী থেকে যাচ্ছিল। এইসব কারণে সরকার একটা আইন করে যে দ্রুত এটা তুলে নেওয়ার জন্য, দ্রুতভাবে এই লোনটা যেন মানুষের থেকে আদায় করে নিতে পারে, তাদের ঋণ বা ঋণ যেগুলো হচ্ছে যেগুলো অনাদায়ী ঋণ সেটা আদায় করে নেওয়ার জন্য এটা করা হলো। প্রথম একবার করা হলো, তার পরবর্তীতে এই যে নতুন আইন যেটা 2003-এ করা হলো, এখানে কিন্তু আরো নতুন নতুন ধারা নিয়ে আসলো। যেমন এখন যেমন মামলা করার আগে বিক্রি করে দেওয়া, আগে এটা ছিল না কিন্তু এখন এটা করা হলো। কারণ কি যে আপনি যখনই কেউ কোনো লোন নিতে যায়, ব্যাংকের কাছে ঋণ নিতে যায়, তখন কিন্তু তাকে কোনো কিছু বন্ধক রেখে নিতে হয় লোনের সিকিউরিটি হিসাবে। তো এই সিকিউরিটিটা যখন দেন আপনি, আমার মনে হয় যেহেতু উনি মঞ্জুরুল বাসিত সাহেব ঢাকায় জজ ছিলেন, উনি নিশ্চয়ই জানেন, আমার বন্ধু মেহেদী হাসান চৌধুরী জানেন, আমরা 90-এর দশকে কিন্তু দেখেছি কি জানেন, কাগজ দিয়ে মানে একদম মানে কোনো জায়গা নাই, কিচ্ছু নাই, টাইটেল নাই, একটা দলিল বানায় দিয়ে লোন নিয়ে নিত। এগুলো কিন্তু তখন ছিল। মানে যত ধরনের অ্যাবিউজ করা যায় সবই কিন্তু করা হয়েছে কিছু সংখ্যক লোক, এবং যারা সাধারণ ভালো ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো পরে ওদের জন্য। এই সব কারণে গভর্নমেন্ট সবাইকে একটা আমলার ভিতরে আনার জন্য এই আইনটা করেছিল। এবং এই আইনটা কিন্তু খুব মানে ড্রাকুলিয়ান আইন দেখা বলা হয়, একদম মানে কি বলবো, একদম আপনি দেখেন এটাতে কোনো মানুষের দম ফেলার কোন জায়গা নাই। প্রথমে বিক্রি করে দিচ্ছে, তারপর ডিক্রি হয়ে যাচ্ছে, ডিক্রি এগেইনস্টে আপিল করতে গেলে 50% টাকা জমা দিতে হবে আপনাকে। জি স্যার। তারপর আপনি যদি টাকা না দিতে পারেন আপনার বিরুদ্ধে মানে হয়ে যাচ্ছে, দেওয়ানি আটক আদেশ হয়ে যাচ্ছে। জি, অর্থাৎ এটা একদম এই আইনে আমি কি বলবো, এই আইন সম্বন্ধে আমি একদম কোর্টে একটা মামলা করে শুনানিতে বসেছিলাম। জি স্যার, আইনটা রিজিড করে করা হয়েছে, অসম্ভব রিজিড করা হয়েছে। জি স্যার। আমি বলি এইটা সম্বন্ধে বলতে গিয়ে আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেট একদিন অ্যাপেলেট ডিভিশনে একটা গল্প বলছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই স্যার, অবশ্যই। উনি বলছিলেন যে একজন ডাক্তার সাহেব, উনার কোনো প্র্যাকটিস নাই। জি স্যার। উনার কোনো প্র্যাকটিস নাই, তো উনি খুব মন খারাপ, একদিন উনি আত্মহত্যা করতে গেছেন। যখন আত্মহত্যা করতে গেছেন তো উনি সামনে এক লোক দাঁড়া আছে, বলে যে তোমার কি হয়েছে, তুমি এত অল্প বয়সে আত্মহত্যা করে? বলে যে আমি দেখেন ডাক্তারি পাস করছি, আমি খুব ভালো ছাত্র ছিলাম, কিন্তু আমার কোনো নাই, প্র্যাকটিস নাই, আমার খুব মন খারাপ, আমার হাতে কোনো টাকা নাই। তো তোমার আমি এটা শিখাই দিচ্ছি, আমি হলাম আজরাইল,
তুমি দেখবা যে লোকের আমি পায়ের কাছে দাঁড়ায় আছি, তুমি মনে করবো এ বেঁচে গেছে, তুমি ওরা ওষুধ দিবা বেঁচে যাবে, আর যার মাথার পাশে দাঁড়ায় আছি সে মারা যাবে। এটা ওনাকে বললো, তারপর উনি তো খুব ভালো মতো প্র্যাকটিস করতেছেন। একদিন দেখে তার মাথার সামনে দাঁড়ায় আছে আজরাইল, তখন সে খালি ঘুরে যাচ্ছে, আর তার আত্মীয় স্বজনরা কয়েকবার মনে করছে আর একটু পাগল হয়ে গেছে, ওর জোর করে ধরে রাখছে, আর আজরাইল তার জানটা নিয়ে চলে গেছে। উনি বলছেন ওই অর্থনীতি আদালতটা এই জোর করে ধরে রাখার আইন, এই জোর করে আত্মীয় স্বজন চেপে ধরে রাখবে ব্যাংকাররা, আর জানটা নিয়ে নেবে। এটা এই হলো অর্থনীতি আদালত আইনটা করা, কোনো ধরনের নিঃশ্বাস ফেলার জায়গা নাই কিন্তু বড়বারের। যে স্যার এইবার এই কোয়েশ্চেনের উপরে বৈশিষ্ট্য আমরা জানলাম, তো এই স্পেসিফিকলি আমি ওই ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যারের কাছে চলে যাচ্ছি। যে স্যার একটি কথায় কথায় বললেন যে এই আইনটি রিজিট করে করা হয়েছে, যে স্যার আরেকটু গুরুত্বপূর্ণ কথা বললেন যে দেশের অর্থনৈতিক অবস্থাকে ঠিক করার জন্য, এবং প্রতারণার আশ্রয় নিত তখন, শুধু কাগজ নাই কিছু নাই, তারা লোন নিয়ে ফেলতো, তারপরে চলে আসলো এই রিজিড আইন। এখানে স্যার 12 ধারার একটা বিষয় নিয়ে আসলেন স্যার, তো 12 ধারার বিষয়টা স্যার আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন যে 12 ধারা আসলে কি এবং কিভাবে কাজ করে স্যার। 12 ধারাটা হলো গিয়ে আমার মতে অর্থনীতি আইনের সবচেয়ে ব্ল্যাক সেকশন। যে 12 ধারা হলো, সাধারণত আমরা জানি একজন যদি আরেকজনের বিরুদ্ধে যে কোনো ধরনের মামলা করার পর যদি কোনো সম্পত্তি থাকে, বা কোনো সাপোজ কোনো ফ্যাক্টরি বা অন্য কোনো এস্টাবলিশমেন্ট থাকে, তাহলে কোর্ট আগে রায় দেয়। রায় দেওয়ার পর আমরা জানি ওই রায় বাস্তবায়ন করার জন্য কোর্টের কাছে একটা এক্সিকিউশন মামলা করতে হয়। এক্সিকিউশন মামলাতে কিন্তু আবার অনেক চেকস এন্ড ব্যালেন্স আছে। ওই এক্সিকিউশন মামলা হলে যারা কনসার্ন পার্টি, ওদের উপর আবার কোর্টের কাছে নোটিশ যাবে, ওরা এসে আবার একটা পর্যায়ে এটা চ্যালেঞ্জ করতে পারবে। তার মানে কি, কারো প্রপার্টি যদি কোনো কারণে যদি কোনো একটা পার্টিকুলার মামলাতে, ধরেন একটা থার্ড পার্টির একটা প্রপার্টি কোনো একটা মামলাতে এটা এর বিরুদ্ধে রায় ডিগ্রি হলো, হওয়ার পর সাবসিকুয়েন্টলি যদি এক্সিকিউশন কেসে কিন্তু ওই লোকের কাছে কিন্তু নোটিশ যাবে, সমন যাবে, তার পক্ষে তখন স্কোপ থাকবে কোর্টে গিয়ে বলার জন্য, হ্যাঁ আমি তো আসলে এই প্রপার্টি, এখানে আমার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, সুতরাং এটা তো এই পার্টিকুলার এই ফ্যাক্টে এখানে কোনো সেল হবে না, কারণ আমি কেসের কোনোভাবে দায়ী না। বাট 12 ধারা হলো, এখানে সেকশনটাই এরকম ভাবে ফ্রেম করেছে যে 12 ধারা অনুযায়ী আমরা জানি একজন বড়রা যখন কোনো একটা ব্যাংকের কাছ থেকে কোনো অ্যাডভান্স নেয়, মানে ক্রেডিট ফ্যাসিলিটি নেয়, তখন ব্যাংক তার অ্যাডভান্সের এগেইনস্টে ওই লোককে বলে আপনাকে সিকিউরিটি ডিড আপনাকে এক্সিকিউট করতে হবে। সিকিউরিটি ডিডের মধ্যে আমরা জানি মানে সবচেয়ে রিলায়েবল সিকিউরিটি হলো মর্টগেজ জেনারেলি হয় ফিক্সড প্রপার্টির উপর, মানে স্থাবর সম্পত্তির উপর, বাড়ি জমি। এবং এই মর্টগেজের সাথে একটা যে, কারণ শুধু মর্টগেজ হলে কিন্তু ব্যাংক কিন্তু ইনস্ট্যান্টলি ওটা সেল করতে পারবে না, তাকে মামলা করে মর্টগেজটা ওটা সেল করতে হবে। তার জন্য এখানে যে মর্টগেজের সাথে এখন সবাই একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছে। পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে কি, যে ওকে একটা রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় ব্যাংকে, যে ব্যাংক ওই যে পার্টিকুলার বড়োয়ারের কোনো প্রপার্টি ব্যাংক ইচ্ছা করলে সেল করে দিতে পারবে। এখন 12 ধারায় পাওয়ার হচ্ছে যে দিয়ে দেওয়া হলো, যে কোনো সময় তুমি, মানে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যে কোনো সময় ওই জমিটা বা বন্ধকিটা সেল করে দিতে পারবে, এই পাওয়ার দেওয়া আছে। এক ধারায় বলা আছে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান উহার নিজ দখল বা নিয়ন্ত্রণে থাকা বিবাদী কোনো সম্পত্তি যা পণ্য বন্ধক রাখিয়া ঋণ প্রদান করা হইয়াছে এবং যা বিক্রি করিবার আইনগত অধিকার রয়েছে, যা বাদীকে অর্পণ করা হয়েছে, উহা বিক্রয় না করিয়া এবং বিক্লব্ধ অর্থ পরিশোধ বাবদ সমন্বয় না করিয়া অর্থের মামলা করিতে পারিবে না। একটা প্রিকন্ডিশন দেওয়া আছে 12 ধারায়, যে কোনো কেউ যদি অর্থের মামলা দায়ের করতে চায়, তাহলে ওকে আগে যেই প্রপার্টির উপর ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে, সে ওই পাওয়ার অফ অ্যাটর্নি বলে সে প্রপার্টিটাকে সেল করবে। সেল করে তারপর সে যেই বাকি টাকা থাকবে ওই বাকি টাকার জন্য সে অর্থনৈতিক আদালতের জন্য মামলা করবে। এবং এখানে 12(3) বলা আছে, আইদার সে সেল করবে অথবা বিক্রি করার একটা চেষ্টা করতে হবে। তাহলে সেল করার চেষ্টা না করে সে অর্থনৈতিক আদালতে মামলা করতে পারবে না। এখন যেই পারপাসে করা হয়েছিল এই 12 ধারাটা আসলে দেওয়া হয়েছে, যে দেখা যায় মামলা করলে যে একটা মামলা ফাইল, প্লিডিংস দাখিল, বিভিন্ন ধরনের সাক্ষী, তারপর রায় ডিগ্রি হলে অনেক সময় লাগে। তাহলে এখানে 12 ধারাটা দেওয়া হয়েছিল ব্যাংক
ব্যাংকের কাছে ক্ষমতা যে 12(1) ধারা অনুযায়ী ব্যাংক একটা প্রপার্টি সেল করতে পারবে, কিন্তু আমরা দেখতে পাই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাংক যে মানে যেসব লোন ক্ষেত্রে এটা করা উচিত ব্যাংক আসলে সেভাবে এটা করে না। দেখা যায় একজন লোকের লোন আছে 10 লাখ টাকা, তার বাড়ির দাম হলো 10 কোটি টাকা। আমরা প্র্যাকটিক্যালি আমরা এক্সপিরিয়েন্স হলো ব্যাংক ওই প্রপার্টি সেল করতে যায় সবার আগে। দেখা যায় যার লোন আছে 100 কোটি, যার মর্টগেজ আছে 100 কোটি, ব্যাংক সাধারণত ওইসব দিকে হাত দেয় না। মানে তেলে মাথায় দেওয়া তেল মাথায় ভাঙো বেল করে কি যে ওই এখানে একটা ভয়াবহ ব্যাপার হলো এই 12 ধারায় সেল প্রসেসটা কিভাবে হবে তার জন্য কোনো গাইডলাইন দেওয়া নাই। এখানে 33 ধারা অনুযায়ী অর্থ ঋণ আদালতে ওখানে যেমন বলা আছে যে অর্থ ঋণ আদালতে ডিগ্রি বা আদেশ জারির সময় কোন সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বাদীর খরচে বিজ্ঞপ্তি প্রচারের তারিখ হইতে 15 দিবসের মধ্যে টেন্ডার আহ্বান করবে। তাহলে 33 ধারা কিন্তু বলা আছে যে যদি রায় এবং ডিগ্রির পর কোনো প্রপার্টি সেল করতে হয় তাহলে ওনাকে টেন্ডার আহ্বান করতে হবে। ওই টেন্ডার গুলা যে ন্যাশন ওয়াইড পাবলিশ নিউজ পেপারে দিতে হবে, দিয়ে তারপর ওই প্রপার্টি সেলের প্রক্রিয়া 33, 1, 2, 3, 4, 5 বলা আছে। আমরা জেনারেলি দেখতে পাই 12 ধারায় ব্যাংক এই জাতীয় কিছু পেপারে দেয়, যেমন কিছু পেপার থাকে দৈনিক সকালের ডাক, ভোরের পাখি, রাতের কান্না, এই যে কিছু নিউজ পেপার থাকে বাংলাদেশে। ব্যাংকের সাথে এখন এক ধরনের একটা কেউ জানেও না, চুপি সারে নিউজ হয়ে যায়, তার হাত থেকে চলে যায়। হ্যাঁ, এখন একটা নতুন ব্যবসা দাঁড়িয়ে গেছে, কি অকশন পারচেজার। ওই একটা বিজনেস গ্রুপ দাঁড়িয়েছে, ওদের সাথে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা এবং কোর্টেরও কিছু অসাধু কর্মকর্তা মিলে একটা চেইন থাকে। এই চেইন থাকে, এরা 12 ধারাটাকে সম্পূর্ণভাবে অ্যাবিউজ করছে। এবং দেখা যাচ্ছে যে আপনার কাছে অনুমতি নিয়ে আমি একটু যদি স্যারের কাছে যেতে চাই, আমাদের জাজ সাহেব, সাবেক জাজ সাহেবের কাছে যেতে চাই, যে আমাদের মঞ্জুরুল বাসি স্যার উনি 97, 98, 99 সাল পর্যন্ত এই অর্থ ঋণ আদালত মানে উনি জাজ ছিলেন। তো স্যার আমাদের একটু বলেন স্যার তো কয়েকটা মানে আমিন স্যার থেকে শুরু করে স্যার কয়েকটা প্রবলেম নিয়ে আসলেন, উনারা আইন বিষয়ে আমাদের 12 ধারা বিষয়ে স্পষ্ট ধারণা দেবার চেষ্টা করলেন স্যার, এবং এর অপপ্রয়োগের বিষয়গুলি উনি তুলে ধরলেন স্যার। তো এই অপপ্রয়োগগুলো কতটুকু যদি বলতে চান বলতে পারেন, তবে সমস্যাটা সমাধান কিভাবে করতে হবে সেই ব্যাপারে আমাদের যদি একটু গাইডলাইন দিতেন স্যার প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমি আর 2-3টা কথা বললি। জি স্যার, জি। বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো এটা একটা সিভিল কোড অবশ্যই, এবং এই আইনে অন্যান্য আর্জি দেওয়ার ক্ষেত্রে আর্জি দেওয়ার ক্ষেত্রে আমি একটু পার্থক্য আছে। এখানে আমরা কিন্তু আর্জিতে এমনি দেওয়ানি আদালতে যেসব মামলা আর্জি যেভাবে করে একইভাবে করতে হয়, তবে এখানে একটা শিডিউল দিতে বলা হয়েছে। সেই শিডিউলে কত লোন নিয়েছেন, কতটা উনি পরিশোধ করেছেন, কোনটা হলো সুদ বা মুনাফা, কোনটা হলো আবার দণ্ড সুদ, এই ধরনের স্টেটমেন্ট দিতে হয়। সাথে সাথে আরেকটা দিতে হয়, যদি যেটা যেমন আমাদের উনি বলেছেন যে ইমুভেবল প্রপার্টি যদি মর্গেজ থাকে, সেটা মর্গেজ থাকলে সেই মর্গেজ সম্পত্তির মূল্যায়ন তারা করেছিল এই মূল্যটা উল্লেখ করতে হয়। আমরা অনেক ক্ষেত্রে এখন লক্ষ্য করি এই মূল্যটা তারা উল্লেখ করে না, কিন্তু আসলে এটা মূল্য উল্লেখ করলেও সেখানে একটা আছে। এটা হলো এক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হলো যে একটা হলফনামা দিতে হয়। হলফনামা কিন্তু এই দেওয়ার বিষয়টা সিপিসিতে আগেও ছিল, এটা সেকশন 139 এবং তার সাথে অর্ডার 19 ছিল, কিন্তু সেখানে যেটা ছিল এভিডেন্স অ্যাক্টে আবার সেকশন 3 মানে 3 ধারাতে এটাকে এই হলফনামাকে সাক্ষী হিসেবে ডিফাইন করা হয় নাই। তবে অর্ডার 19 যেটা বলা হয়েছে, মাত্র 3টা রুল এখানে আছে, যে কোনো একটা বিশেষ ফ্যাক্ট, সকল ফ্যাক্ট না, আদালত কোনো একটা পক্ষকে হলফনামার মাধ্যমে প্রমাণ করার জন্য বলতে পারে যে হলফনামা দিয়ে এটা প্রমাণ করে। সুতরাং এটা আগেও ছিল, তবে আমাদের এই আইনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো অর্থ ঋণ আদালত আইনের হলফনামা যেটা জবাবেও দিতে হবে, আর্জিতেও দিতে হবে। এবার এটাকে বলা হয়েছে সাবস্টেন্টিভ এভিডেন্স, এটা এভিডেন্স হিসাবে ট্রিট হবে। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো যে যদি এই মামলা পরে বিবাদী উপস্থিত হয়ে জবাব না দেয়, তাহলে ওই কোনো সাক্ষী আসতে হবে না। হলফনামা যেহেতু সাবস্টেন্টিভ এভিডেন্স হিসাবে ট্রিট হবে, এবং এর সাথে যে অ্যানেক্সার হিসাবে যেসব ডকুমেন্ট দিচ্ছে, এই ডকুমেন্টস গুলোর উপর ভিত্তি করে এই মামলায় রায় দিতে পারবে।
এই আইনের আরেকটা বৈশিষ্ট্য, কথায় কথায় রায় দেওয়ার সুযোগ আছে। মানে একটা সেকশন 13-তে আছে, 4বার বলা হয়েছে আদালত তাৎক্ষণিকভাবে রায় দিবেন, 4বার বলা আছে। 4বার বলা আছে, ইস্যুটা বের করতে যাও বলা আছে রায়, অর্থাৎ সাথে সাথে রায় দেওয়ার, একতরফা রায় দেওয়ার একটা সুযোগ আছে, যদি কোনো এদের মধ্যে কোনো বিরোধ না থাকে, সবই স্বীকার করেন, এরকম ইত্যাদি ইত্যাদি। এটা একটা সুযোগ আছে, কথায় কথায় রায়। এটা এই আইনের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আগে যেটা ছিল, ইভেন ইন্ডিয়াতে যেটা আছে, এখানে কিন্তু ওই যে ঋণের ক্ষেত্রে খালি যে যিনি মূল খাতক, যাকে প্রিন্সিপাল ডেটর বলা হয়, বড়োয়ার কি বলবেন, বড়োয়ার জি, হ্যাঁ বড়োয়ার, বড়োয়ার, উনি ছাড়াও আরো অনেক সময় অন্যরাও পক্ষ থাকেন, যেমন থার্ড পার্টি মর্গেজর, থার্ড পার্টি গ্যারান্টর। থার্ড পার্টি মর্গেজর তো উনি জেনেই তার সম্পত্তিটা দিয়েছেন, তারটা তো গেল, ইচ্ছা করলে আদালত এটা তো বিক্রয় করবেন, বা 12 ধারার যদি পাওয়ার অফ অ্যাটর্নির সাথে দিয়ে দেন, তাহলে তো বিক্রয় করতে পারবেন, বা পরবর্তীতে আদালত ডিগ্রি পরে বিক্রয় করতে পারবেন। আরেকটাই হলো থার্ড পার্টি গ্যারান্টর। গ্যারান্টরের লাইব্রেরিটা আবার দেখেন, মর্গেজের লাইব্রেরি তার সম্পত্তিটা কি, কিন্তু তার অন্য কোনো পার্সোনাল লাইব্রেরি নেই। কিন্তু থার্ড পার্টি গ্যারান্টর যে, তার লাইবিলিটি বলা হয়ে থাকে কোএক্সটেন্সিভ উইথ দ্য প্রিন্সিপাল ডেটর, মানে প্রিন্সিপাল ডেটরের সমান। তবে কোনো ক্ষেত্রে কেউ যদি বলে দেয় যে আমি এই মূল ঋণের 4/1 হবো, অর্ধেক হবো, তাহলে সেই পরিমাণ। তবে আমাদের দেশের বুদ্ধিমান, তারা 1 কোটি টাকা লোন দিলে 10 জনও যদি থার্ড পার্টি গ্যারান্টর থাকে, 10 জনের কাছ থেকে 10 কোটি টাকা মানে 10 নিতে থাকে। এটা আসলে এক ধরনের অপপ্রয়োগ। যাই হোক, এখন এক চুক্তি আইন যেটা, দ্য কন্ট্রাক্ট অ্যাক্টের 128 ধারার বিধান অনুসারে তার লাইব্রেরিটা কিন্তু একবার মানে বড়োয়ারের সমান। এই আইনে আরেকটা বৈশিষ্ট্য যেটা আছে, যেটা একটা বিপ্লব ঘটানো হয়েছে, এই বিপ্লবটা আমি কাউকে বলতে শুনি না দেখে, এবং আমার এখানে একটু ক্রেডিট আছে, এই কারণে আরো বলতে চাচ্ছি। সেই বিপ্লবটা হলো ইন্ডিয়ান আইন এখনো যেটা আছে, এই আইনেও আছে বিধানটা, যে ডিক্রি হবে মামলাতে তো প্রিন্সিপাল ডেটর, থার্ড পার্টি মর্গেজর, থার্ড পার্টি গ্যারান্টরকেও পক্ষ করতে হবে, এবং এক্সিকিউশন কেস করলে এদের সকলে বৃদ্ধি করতে হবে। কিন্তু এই আইনের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো যে যিনি ডিগ্রি হোল্ডার, তার একটা ক্ষমতা আছে কার বিরুদ্ধে উনি প্রয়োগ করবেন। আগের আইনে যা ছিল, সেটা ভারতে এখনো আছে, উনি কার বিরুদ্ধে আগে প্রসিড করবেন, তার এটা পছন্দ। কিন্তু আমরা সেই পছন্দটা এই আইনেতে রাখা হয়নি আমাদের দেশে। এখানে বলা হয়েছে যে নো, প্রিন্সিপাল ডেটরের সম্পত্তি আগে বিক্রয়ের চেষ্টা করবে, বিক্রয় ওখানে না হলে তারপরে থার্ড পার্টি মর্গেজর, তারপরে থার্ড পার্টি গ্যারান্টর। এখানে একটা, আর কোনো কারণে যদি প্রিন্সিপাল ডেটরের কাছ থেকে যদি জাজমেন্ট হওয়ার পরে এই টাকাটা না আদায় না হয়, এটা একটা সাংঘাতিক একটা বৈশিষ্ট্য, একটা বিপ্লব আমি বলবো, নীরব বিপ্লব। সেটা হলো যে সে থার্ড পার্টি গ্যারান্টর বা মর্গেজরের সম্পত্তি যদি বিক্রয় করে আদায় হয়, তারা তখন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক, যিনি এই ডিগ্রি পেয়েছে, এই ডিগ্রি ওই এক্সিকিউশন কেসে তারা প্রতিস্থাপিত হবে, তারাই ডিগ্রি হোল্ডার হিসেবে করে প্রিন্সিপাল ডেটরের বিরুদ্ধে মামলাটা পরিচালনা করতে হবে। আদারওয়াইজ আগের যে আইনটা ছিল, থার্ড পার্টি গ্যারান্টর বা থার্ড পার্টি মর্গেজরকে তাদেরকে নতুন ভাবে মানি স্যুট করতে হইতো প্রিন্সিপাল ডেটরের বিরুদ্ধে, যে আমি তো এটা মূল ইয়ে না, মানে টাকাটা আমি নিজে নেই, নিজে বেনিফিশিয়ারি না, মানি স্যুট করে অ্যাডভোকেট কোর্টে মানি স্যুট করে ডিগ্রি নিয়ে, সে ডিগ্রিটা না তাহলে ডিগ্রি করার পরে করতে হইতো। এই ক্ষেত্রে কিন্তু তাকে আর ইন্ডিপেন্ডেন্ট করে স্যুট করতে হচ্ছে না, মানি স্যুট করতে হচ্ছে না, কোর্ট দিতে হচ্ছে না, সে সরাসরি ওই ইয়েতে সেও একজন ডিগ্রি হোল্ডার হিসেবে সাবস্টিটিউট হবে। আগে ছিল দায়িক, এখন হয়ে গেল ডিগ্রি হোল্ডার। এই একটা নীরব বিপ্লব এখানে আছে। আর এর আরো কিছু ইয়ের মধ্যে আমি বৈশিষ্ট্যের কথা বললাম। এখন 12 ধারা বলা আছে, 12 ধারা আমাদের কিন্তু স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। আমি এখানে আরেকটু বলবো, এখানে আরেকটু আছে যে এটার একটু অপপ্রয়োগ হয়, এটা একটা সাংঘাতিকভাবে অপপ্রয়োগ হচ্ছে, বিশেষ করে ইয়ের সম্পত্তি যেটা বলেছে যে যখন 100 কোটি টাকার সম্পত্তি থাকে তখন ঋণ যখন তার পরিমাণ হয় তারা পারে। কিন্তু এই যে আমাদের যে সিস্টেমটা যেটা নাই, ডেভেলপ করে নাই, সেটা হলো এটাকে প্রথম কথা বলেছে, এই মারাত্মক কথা হচ্ছে 12-8 ধারায় বলা হয়েছে যে এই বিক্রয়কে কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না। চ্যালেঞ্জ করলে এখানে এলো সমস্যাটা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নিজে উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য কোর্ট যে বিক্রয়টা করতেছে, এই বিক্রয়টাকে কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না। চ্যালেঞ্জ যদি কেউ করে তাহলে সে শুধু ক্ষতিপূরণ পাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের বিরুদ্ধে, অর্থাৎ ব্যাংকের বিরুদ্ধে ক্ষতিপূরণ পাবে। এটা বলে আর তাছাড়া এখানে থার্ড পার্টি মর্গেজ, থার্ড পার্টি যারা, যেটা কোনো মর্গেজেরও না, থার্ড পার্টি গ্যারান্টরও না, তার কোনো সম্পত্তি যদি বিক্রয় হয়
তার কোনো রিমিডি 12 ধারায় নাই, তাকে অন্যভাবে আসতে হবে, সেটা আমি ইন্ডিপেন্ডেন্ট সুট করে আসতে হবে। সুতরাং এখানে তার একটা বিরাট সমস্যা হয়ে গেছে। এটা নিয়ে আমাদের সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে একটা জাজমেন্ট হয়েছে। সেই জাজমেন্টে কোর্ট বিক্রয় করলে সেটা চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা কোর্ট ফাইন্যান্সিয়াল মানে কোর্ট নিজে ডিগ্রি বলে বিক্রয় করেছিল, সেখানে বলেছিল কি কিভাবে এটা চ্যালেঞ্জ করা যাবে, কিন্তু 12 ধারা সম্পর্কে বলা হয় নাই। তবে 12 ধারা সম্পর্কে আমার একটা ব্যক্তিগত মতামত হলো যে যদি কোনো তৃতীয় পক্ষ, যে এটা প্রিন্সিপাল ডেটর না, থার্ড পার্টি মর্গেজর না, যিনি গ্যারান্টরও না, তার কোনো সম্পত্তি যদি তারা ভুলে বিক্রয় করে, যেটাকে যোগসাজসিক ভাবে এই ঋণের বন্ধক দেখানো হয়েছে, সেই ক্ষেত্রে তার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সুট করার যে সুযোগ নাই এটা বলা যাবে না। কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 42 এবং আর্টিকেল মানে 31 আর্টিকেল অনুচ্ছেদ অনুসারে তার যে অধিকার সেটা সে আছে, সেক্ষেত্রে সে ইন্ডিপেন্ডেন্ট মামলা করার যে সুযোগ নাই এমনটা বলা যাবে না, বিশেষ করে ওই সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের যে রায়টা, এই রায় অনুসারে। তাহলে স্যার 12 ধারার ব্যাপারে বলেন শুধু থার্ড পার্টি বেনিফিশিয়ারি, 12 ধারার বিষয়ে বললেন শুধু থার্ড পার্টি যারা আছে। আমি আরেকটু বলি স্যার, থার্ড পার্টি সম্পর্কে আমি আবার নেক্সট কোশ্চেন করব আপনাকে, আপনি কি করব স্যার? জি স্যার, 32 জি স্যার বলেন স্যার প্লিজ। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি। থার্ড পার্টি সম্পর্কে আমি একটু বলি। থার্ড পার্টি সম্পর্কে আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেন করব স্যার, এটা আমি যদি একটু আমি স্যার কাছে শুনে আসি, স্যার স্পেসিফিক আপনাকে কোশ্চেন করব স্যার। আমি এই পর্যায়ে জনাব অ্যাডভোকেট AM আমিনুদ্দিন স্যারকে চলে যাচ্ছি যে স্যার আমরা 12 ধারার বিষয়ে আমাদের সাবেক জেলা জজ কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করলেন। উনি বললেন যে থার্ড পার্টি যদি থাকে সেক্ষেত্রে সে ইন্ডিপেন্ডেন্ট মামলা করে এর থেকে বেরোয় আসতে পারবে, কিন্তু যে প্রিন্সিপাল ডেটর যারা আছে বড়োয়ার, তাদের ব্যাপারে কিন্তু মানে এখনো পর্যন্ত ওই রকম একটা সলিউশন আসেনি। যাই হোক স্যার, আপনাদের মুখ থেকেই শুনবো এরপরে। তো স্যার আমাকে আমি আপনাকে বলি, শুনুন, 12-8 যেটা, এটা কিন্তু প্রিন্সিপাল যদি বড়োয়ার হয়, ওনার ওখানে যদি ফ্রড করে, ব্যাংক বিক্রি করতে করে, যে মেহেদী হাসান যেটা বলছিলেন যে সকালের খবর, দুপুরের খবর, রাতের খবর, এইসব একটা পত্রিকা দিয়ে দেয়, তখন কিন্তু এইসব কাজ করে তারা বিক্রি করা যায়। ধরুন 100 কোটি টাকার সম্পত্তি 10 কোটি টাকা বিক্রি করে দিল, এইসব ক্ষেত্রে কিন্তু তাকে ওই 12-8-এ যেতে হবে। কিন্তু আমার মনে হয় এখন কিন্তু আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু হাইকোর্ট ডিভিশন কিন্তু কিছু মামলায় ওনারা কিন্তু এখানে করছেন, ইন্টারফেয়ার করছেন, এবং মানে বিশেষ করে সুপ্রিম কোর্টে যে 104 দিয়ে তারা এটা করেন, হাইকোর্ট করতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্টে যখন যায়, যখন তারা দেখেন এই ধরনের মানে অন্যায় করা হয়েছে, একদম আইন বহির্ভূত কাজ করা হয়েছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট এখানে ইন্টারফেয়ার করেন, এবং তখন করেন কিছু সলিউশন দিয়ে দেন, বলে ঠিক আছে তুমি 10% 50% টাকা জমা দিয়ে বাকিটা ফেরত নিয়ে নিতে পারবা। কারণ একজনের সম্পত্তি, তার হয়তো বাড়ি ঘর ছিল এটা, এবং তার এত কম টাকা এত শকিংলি পুয়ার ইয়েতে বিক্রি করা হয়েছে, সুপ্রিম কোর্টের কাছে এটা মানে বিবেকে লাগে, মানে বলে না কনসিয়াসে প্রিক করে, এটা তো এই টাকা হতে পারে না। আপনি গুলশান একটা প্রপার্টি যদি বিক্রি করে দেয়, 1 বিঘা জায়গায় যদি 2 কোটি টাকা বিক্রি করে, তখন তো সবার লাগবে এটা। এইসব বিষয়ে আইনে আছে যেটা, যে হ্যাঁ তাকে ক্ষতিপূরণের জন্য মামলা করতে হবে যদি করা হয়, কিন্তু তা না। এইটা অনেক সময় আমরা দেখছি, মেহেদী হাসান ভাই একটা মামলা করেছিল, এটা আমি ছিলাম আদার সাইডে, আমরা ছিলাম অপশন পারচেজার, কিন্তু ওরা একটা ফেরত পেয়ে গেছে, উত্তরে একটা প্রপার্টি, ওইখানে এরকম একটা অখ্যাত একটা পত্রিকার নাম দিয়ে এটা বিক্রি করে দিয়েছিল। পরবর্তীতে কিন্তু এটা ওনারা ফেরত পেয়ে গেছে, আমাদেরকে 5% টাকা জমা এক্সট্রা দিয়ে। এগুলো কিন্তু কোর্ট ইন্টারফেয়ার করে, কারণ ওই লোকের মেহেদী নিশ্চয় মনে আছে উত্তরে একটা প্রপার্টি নিয়ে, হ্যাঁ, ওনাদের ওই যে কত 9 কাঠা জায়গা মনে ছিল, ওইখানে ওনাদের বাড়িও ছিল, কিন্তু এটা বিক্রি করছে কত 1 কোটি বা এরকম খুবই শকিংলি কোর্ট নামে, কিন্তু সেটা কোর্ট এটা করে দিয়েছিল, যিনি কিনছেন তার সব টাকা ফেরত দিয়েছে, আর 5% ওনাকে ইন্টারেস্ট দিতে বলছে। তো এইগুলো কিন্তু কোর্ট করে, সেটা এটা হয়তো অন্য কোর্ট করতে পারে না, অ্যাপেলেট ডিভিশন পারে, তাদের 104-এ যারা কমপ্লিট জাস্টিস করার জন্য ক্ষমতা আছে, ঠিক আছে, অন্য কোনো কোর্টে এই ক্ষমতাটা নাই, তারা এটা পারে। স্যার অ্যাপেলেট ডিভিশনে যেতে তো একটা মামলা অনেক সময় লেগে যায়, অনেক দীর্ঘ সময় লাগে, এবং একটা হয় কি সেকশন 12টা কিন্তু খুবই ড্রাকুলিয়ান। এটা আমি মনে করি আপনি দেখেন একটা এখানে যে কথা বলা হচ্ছে 12-8-এ কি বলছে, যে যদি কোনো কেউ যদি মনে ফ্রড হয়, যাই হোক না কেন, এটাকে এই বিক্রিটাকে
তর্কিত করা যাবে না, তর্কিত করা যাবে না, ক্ষতিপূরণের মামলা করা চ্যালেঞ্জ যাবে। করা যাবে না। জি স্যার। হ্যাঁ, তর্কিত করা যাবে না। তো এইটা তো হতেই পারে না। জি যদি স্যার। কারো ফ্রড করে নিয়ে যায়, এটা তর্কিত করা যাবে না। অবশ্যই এইসব করতে হবে। বিষয়গুলো কিন্তু আমার মনে হয় এটা করা হয়েছে অন্য কারণে, যে তাহলে তো সবাই বারবার যে এটাকে চ্যালেঞ্জ করবে, এটা বিক্রি করা যাবে না কোনোদিনও। জি স্যার। জি কিন্তু স্যার। এখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকা হচ্ছিল। যদি ফ্রড হয়, তো ফ্রড হলে আমি পারবো না, কারণ ক্ষতিপূরণের জন্য যাবো কেন? স্যার, আমার আপনার কাছে- সবচেয়ে জি স্যার। স্যার আপনার কাছে একটা স্যার আমি 12 ধারা সম্পর্কে আমি আরেকটু বলি। বলেন স্যার। মনি, জি আজ 12 ধারাটা কিন্তু আসছে আমাদের ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের আগের থেকে 69 ছিল, সেকশন 69 এ ছিল এটা। কিন্তু আচ্ছা। আমার একটা আশ্চর্য লাগছে, এই আইনটা হয়েছে 1882 সালে। জি 82 সালের পরে আমাদের স্বাধীনতা উত্তর থেকে মনে করে 6 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে সেকশন 69। জি 6 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এর মধ্যে 1929 সালে হয়েছে, 33 হয়েছে, মানে ব্রিটিশ পিরিয়ডেই 4 বার হয়েছে। হুম। তারপরেও এই আইনটাকে কার্যকরী করা যায় নাই, কারণ হলো ওখানে গেজেটে পাবলিশ হওয়ার কথা বলা ছিল। এই 12 ধারার মতোই কিন্তু ওইটার ক্ষমতা ওই ও, উইদাউট দ্য ইন্টারভেনশন। তার মানে যে স্যার যেটা বলেন, জি স্যার, ভোরের সকাল রাতের বিকাল, এটা কিন্তু সেটা সমস্যা হচ্ছে জি যে কোন অঞ্চলে প্রয়োগ হবে, এটা গেজেট হওয়ার কথা ছিল। বাংলাদেশে প্রথম গেজেট হয়েছিল চিটাগাঙ্গে 1929 সালে। এরপরে ঢাকা আর নারায়ণগঞ্জ হয়েছিল শুধু 1933 সালে। এরপরে আর অন্য কোনো শহরের কোনো গেজেট হয়নি। অর্থাৎ এই আইন কোন কোন শহরে কার্যকরী হবে, এই গেজেট সঠিকভাবে না হওয়ার কারণে আগে আমাদের কোর্টে যেসব মামলা হইতো তখন এই 69 এর কোনো প্রয়োগ ছিল না। এই জন্য আমাদের ওইটার থেকেই বড় করে এটা মূলত ওখান থেকে ওখানে আরেকটু সমস্যা ছিল। মর্গেজ হলো 6 রকম। এই যে এত ধরনের মর্গেজের মধ্যে কয়েক ধরনের মর্গেজ শুধু মর্গেজের ক্ষেত্রে বিক্রয় করার ক্ষমতা ছিল। সুতরাং আমরা এখন সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে এখানে মর্গেজ ট্যাগ করা হয়েছে। তবে আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেটা বলেছেন, বা এটা অত্যন্ত আসলে এটা একটা কঠোর আইন। তবে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে এই জায়গায় আবার একটু আমাদের সে আগানো আছে। ওদের 1993 সালে একটা আইন হয়েছে আর 2002 সালে আইন হয়েছে, দুইটা আইন আছে। এবং ওদের কিন্তু ট্রাইব্যুনাল আছে সারা ইন্ডিয়াতে মাত্র 63টা, আর আপিলেট ট্রাইব্যুনাল আছে মাত্র 5টা। ট্রাইব্যুনাল গুলো গঠন হয়েছে ডিস্ট্রিক্ট জাজের পদমর্যাদার দিয়ে 63টা ট্রাইব্যুনাল সারা ইন্ডিয়াতে। আর আপিলেট ট্রাইব্যুনাল যেটা, এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজ হওয়ার যোগ্য ব্যক্তি দ্বারা মাত্র 5টা ট্রাইব্যুনাল আছে। কিন্তু ওদের আইনে একটা চমৎকার বিষয় আছে, সেটা হলো যে 12 ধারার মতোই ওদের ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানে ব্যাংকের যে প্রতিনিধি এবং যারা ওদের স্টেট ব্যাংক যাদেরকে রেস্ট্রিক্ট দিবেন এবং তাদের সে প্রতিনিধি, এবং সেটা কোনো ব্যাংকারই হবেন, সেটা কোনো সিনিয়র ম্যানেজারের নিচে হবেন না, তিনি এটা বিক্রি করতে পারবেন। কিন্তু সেই বিক্রয়কে আবার আমাদের যেমন চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই, ওদের দেশে আবার ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তীদের, যেটা আমাদের মনে হয় আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ব্যারিস্টার আমাদের বন্ধু সুবিধা হবে, প্রচুর রিভিশনে এটা এই বিষয়টা নিতে পারবেন। আমি এই জন্য ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা আবার সেটা করছেন কি, যে এই বিক্রয়টাকে ওই ট্রাইব্যুনালে অর্থাৎ ডিসি জাজের কোর্টে অথবা ওখানে না হলে আবার আপিলেট ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে। আমি বলবো 12 ধারাকে এটা আনকনস্টিটিউশনাল এইভাবে চ্যালেঞ্জ না করে, যেটা গত 2003 সাল থেকে 2020 সাল পর্যন্ত নানা সময় হয়ে আসছে, এবং আমি সকল ক্ষেত্রেই সবাই ব্যর্থ হয়েছে। আমাদের সফলতা আসবে তখনই, আমি যে আমার কাছে মনে হয় এইভাবে, সেটা হলো আমরা যদি বলি যে সুপ্রিম কোর্ট আমাদেরকে এরকম একটা মানে মন্ত্রণালয়কে ডিরেকশন দেওয়া হোক, যেমন একটা আইন প্রয়োগ করা হোক যে এই আদালত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ব্যাংক আদালতের হস্তক্ষেপ ছাড়া যদি বিক্রয় করে, সেই ক্ষেত্রে অর্থ ঋণ আদালতে সেই বিক্রয়টা যথাযথভাবে হয়েছে কিনা এটা দেখার একটা সুযোগ থাকবে, এবং তার উপরেও আপিলে যাওয়ার একটা সুযোগ থাকবে। এখানে এরকম একটা ডিরেকশন এখানে মেহেদী স্যার একটা জিনিস বলতে চায়। স্যার মেহেদী স্যার একটা কনসার্ন, এখানে আমার মনে হয় কি স্যার যে পার্লামেন্টে এখানে 12 এক ধারার সাথে একটা কিছু অ্যাড করা উচিত। আমরা জানি কোন বড় যখন ব্যাংক থেকে লোন নেয় তখন মর্টগেজ করার আগে তার প্রপার্টি ভ্যালুয়ার দিয়ে অ্যাসেস করা হয়। সাপোজ প্রপার্টির দাম ভ্যালুয়েশন আসছে 40 কোটি টাকা, ব্যাংকাররা যখন লোন দেয় তখন এই ভ্যালুয়েশন 40 কোটি টাকা ধরে ওরা এটাকে লোন দেয়, 40 কোটি টাকা বা 50 কোটি টাকা লোন দেয়। কিন্তু যখন ওরা 12 ধারা সেল করতে যায়, ওরা 40 কোটির জায়গা 2 কোটি বিক্রি করে ফেলে। এখন 12 একের সাথে কিছু এডিশন আনা উচিত, যে কোনো প্রপার্টি যেটা প্রায়োরিটি দেওয়া আছে, ব্যাংক যে টাকায় ভ্যালুয়েশন করেছে ওই ভ্যালুয়েশন থেকে ম্যাক্সিমাম 25% লেসে সেল করতে পারবে।
25% বেশি লেসে সেল করতে পারবে না। তাই যদি হয় তাহলে কিন্তু ফ্রডের যত চান্স আছে তা কিন্তু অনেকাংশে কমে যাবে। এর বাইরে আরেকটা জিনিস করা যেতে পারে, 12 ধারায় নোটিশ দেওয়ার আগে যেই প্রিন্সিপাল বরোয়ার ওকে ব্যাংক নোটিশ দিবে, দেন যে ন্যাশনাল ডেইলিগুলো যেগুলো বহুল প্রচারিত এগুলাতে একবার বলতে 2 বার এটা নোটিশ দিতে হবে, এবং নোটিশে দিয়ে একটা টেন্ডারের মতো প্রপার্টির ভ্যালুয়েশনটা বলে দিতে হবে। যে আমরা জানি কি কিছু টেন্ডার হয় উইথ রিজার্ভ অর উইদাউট রিজার্ভ, ওখানে বলে দিতে হবে এই প্রপার্টির দাম ভ্যালুয়েশন ছিল 40 কোটি টাকা, এটা 25% কমে 30 কোটি টাকার কমে কোনোভাবে কোনো অফার আসলে তা অ্যাকসেপ্ট করা হবে না। তাই যদি হয় তাহলে কিন্তু যারা করাপশনের জন্য এই কাজটা করে ওরা কিন্তু আর তখন এইভাবে জালিয়াতির জন্য কাজটা করতে পারবে না, রাইট? করতে পারবে না। থ্যাংক ইউ। আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলি এখানে আরেকটা মনি, আমি আরেকটা বলি, এখানে কিন্তু 12/6 একটা আছে। আমি আপনাদের দুজনেরই কাইন্ড দৃষ্টি আকর্ষণ করছি, 12/6 বলা আছে ওনারা যে মূল্যায়ন করবেন, এই মূল্যায়নটা আদালত স্ব-উদ্যোগে অথবা দায়িকের আবেদনের প্রেক্ষিতে ডিক্রি থেকে বাদ দিতে পারবেন। 12/6 এটা অনেক সময় বিক্রয় না করে করলে, সুতরাং 12/6টাকেই আরেকটু আমাদের এখানে বলা হচ্ছে এখানে আরেকটু অ্যাড করা যায়। না আমি যেভাবে বললাম হ্যাঁ এরকম আছে না, এখানে বলা একটা মূল্যায়ন করলে 12/6 জি না 12/6 বলা মেহেদী স্যার কিছু বলতে চাচ্ছেন? জি স্যার বলেন। 12/6 আসলে বলা হয়েছে যে দামে বিক্রি করা হয়েছে ওটা অ্যাডজাস্ট করে করতে হবে, কিন্তু আমার দামে যদি আমি 40 কোটি টাকার প্রপার্টি 2 কোটি টাকায় বিক্রি করি তাহলে এটা দেখালে তো আমার কোনো লাভ হচ্ছে না। যদি 40 কোটি টাকার প্রপার্টি এখানে একটা স্ল্যাব করে দেওয়া উচিত, যে তাইলে আরেকটা জিনিস হবে। আমরা জানি ব্যাংকগুলো যখন লোন দেয় তখন ক্লায়েন্ট প্রপার্টি ভ্যালুয়েশন বেশি করে দেয়, যাতে ব্যাংক বেশি অ্যাডভান্স করতে পারে। আর এখানে অর্থনৈতিক আদালত আমরা যত আইনে করি ভ্যালুয়েশন যদি প্রপারলি না করা হয় তাহলে কিন্তু এইভাবে অর্থনৈতিক আদালত বা কোনো আইন করে কিছু করা যাবে না। কারণ আমরা দেখতে পাই ব্যাংকগুলো হয়তো 50 কোটি টাকার মর্টগেজ করবে, 50 কোটি টাকার ল্যান্ড, ব্যাংক করে কি একটা ভ্যালুয়েশন কোম্পানি, সাপোজ করিম কোম্পানি, জব্বার কোম্পানি, তাকে দেয় 5,000 টাকা, যে 50 কোটি টাকার মর্টগেজ করবে, এই 5,000 টাকা দিয়ে সে গিয়ে ইনস্পেকশন করে দেখে আসবে প্রপার্টিটা ফিজিক্যালি কোথায় অবস্থিত, এর মৌজা ভ্যালু কত, মার্কেট ভ্যালু কত, কিন্তু 5,000 টাকা দিলে এখন এটা কনভিন্স হয় না। ওই ভ্যালুয়েশন কোম্পানি করে কি, ওর একটা ফরম্যাট আছে, একটা বলে দিয়েছে, ও একটা কাট পেস্ট করে দিয়ে দিচ্ছে এটা। তাহলে কিন্তু প্রি স্যাংশনের দিকে কিন্তু অর্থনীতি আদালত কিছুই বলা নেই, যে সব বলা আছে পোস্ট স্যাংশন। প্রি স্যাংশনে কি কিছু স্টেপ নেওয়া উচিত, অর্থনীতি আইন হ্যাজ টোটালি ফেইলড টু ডিসক্রাইব দ্যাট। কারণ এর বাইরে আমরা দেখি কি যে এই যে প্রপার্টিটা যে সেল করা যখন হবে, আমাদের ভুলে গেলে হবে না আর্টিকেল 42 রাইট টু প্রপার্টি ইজ এ ফান্ডামেন্টাল রাইট। তাহলে আমি ব্যাংক থেকে লোন নিলাম 50 কোটি টাকা, আমার বাড়ির দাম একদম মার্কেট ভ্যালু, এবং আমাদের অলওয়েজ ভাবতে হবে ল্যান্ড কিন্তু এমন প্রপার্টি না, এটা গাড়িটারি না বা অন্য কিছু না যেটা ডিপ্রিসিয়েশন ভ্যালু আছে, ল্যান্ড আরো দাম বাড়ে ডে বাই ডে, কমে না। জি স্যার, কমে না। এই 12 এক কিন্তু বাংলাদেশে কিন্তু জালিয়াতি এবং দুর্নীতি করার জন্য একটা ওয়ান অফ দা, যদিও পারপাস করা হয়েছিল দ্যাট যে মর্টগেজ প্রপার্টি ফ্রিলি সেল করা হবে, আমরা আসলে দেখতে পাচ্ছি 12 এক দিয়ে মানুষকে আরো যে হ্যারাসমেন্ট করার টুলস হিসেবে এটা ইউজ হচ্ছে। জি স্যার। স্যার আপনার কাছে অনুমতি নিয়ে এখন আমি জনাব অ্যাডভোকেট AM আমিনুদ্দিন স্যারকে চলে যেতে চাচ্ছি। যে স্যার, আমাদের বিজ্ঞ সাবেক জেলা জজ এবং ব্যারিস্টার মেহেদী স্যার আমাদের কিছু গাইডলাইন দিলেন স্যার, যে স্যার বললেন, মঞ্জুরুল স্যার বললেন যে কিছু একটা মন্ত্রণালয় থেকে একটা অনুমতি হলে যে কোর্টের একটা ইন্টারভেনশন উনি চাচ্ছিলেন, মানে প্রস্তাব করছিলেন, এবং স্যার বললেন আরেকটি উপায়ের কথা, যেখানে ফ্রড মানে 25% এর বিষয়টা নিয়ে আসলেন। স্যার, আপনার এই বিষয়ে কোনো যদি মতামত থেকে থাকে? আমি হয় কি, আদালত তো সুপ্রিম কোর্ট তো বলতে পারবো না তোমরা এইভাবে আইন করবো, এইভাবে আইন করো। জি স্যার, আইন সভাটা তারা স্বাধীন, সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা নাই ওদেরকে কোনোভাবে নির্দিষ্ট ওরা বলতে পারে, মানে উইশ করতে পারে যে তোমরা এটা করতে পারো, কিন্তু কোনো ডাইরেকশন দিতে পারবে না আইন করার, অসম্ভব। জি স্যার, এটা যার অধিক্ষেত্রে তারা স্বাধীন, জি, তাদের স্বাতন্ত্র্য আছে। এই জন্য
তো মেহেদি যেটা বললো, আমি মনে করি যারা ভ্যালুয়ার হবেন জি তারা যদি তার যে ভ্যালুয়েশন দেখা যায় 50% নিচে নেমে গেছে, তাহলে কিন্তু জি। তারা রেসপন্সিবল করা যাবে। এই ধরনের কিছু এরা করেন তখন কিন্তু সহজে দিবে না। এক্স্যাক্টলি মেহেদি একটা মামলা, মেহেদি ছিল, আমরাও ছিলাম, আজ সাবেক স্পিকার জনাব মির্জা গোলাম হাফিজ সাহেবের ছেলের একটা সম্পত্তি নিয়ে এটা হলো এবং সুপ্রিম কোর্টে মামলা হলো। ওইখানে কিন্তু কেপিএমজি কে ওনারা ভ্যালুয়ার করে দিলেন, তাকে কিন্তু অনেক ভালো টাকা দিতে হয়েছে দুই পক্ষ মিলে, এবং অনেক টাকা। সে করে দিছে, তারা দুই পক্ষ কিন্তু মেনে নিছে। অর্থাৎ ওই যেটা বললাম যে প্রপার যে ভ্যালুয়েশন করেন কোন সমস্যাটা অনেকখানি কমে যায়। জি এই জন্য প্রথম যখন ভ্যালুয়েশন সার্টিফিকেট নেবেন প্রপার্টির, আপনার সম্পত্তির দাম হচ্ছে বাজারে বিক্রি করলে হবে 100 টাকা, আপনি এটা 5,000 টাকা দেখায় দিয়ে লোন নিয়ে নিলেন 4,000 টাকা, তাহলে জি। তো এই লোনটা ফেরত দেওয়ার দিতে থাকবে আপনার। জি স্যার। এইসব জিনিসগুলো মানে যারা এখন হয় কি সবাইকে রেসপন্সিবল করতে হবে, যে সার্টিফিকেট দিলে তার রেসপন্সিবিলিটি থাকবে। যদি দেখা যায় যে হ্যাঁ। 50% এর কম হয়, তাহলে তো মানে তার কাছে আদায় করা যাবে। এই ধরনের একটা কিছু করেন, এটা হবে না, জি, আপনাকে এইটা করতে হবে, অন্যথায় কোনোই সম্ভব না। উনি বলছেন যে বিক্রি করে করবেন, আদালতের কাছে যাবেন, ওই আদালতে আপনার তো ক্ষতিপূরণ তো ওই যে সম্পত্তির দাম যে 1 কোটি টাকা, আপনি 20 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে পারেন, জি এটা তো আছেই 12/8-এ। জি স্যার। আপনি তো আমরা ক্ষতিপূরণ- এই পর্যায়ে স্যার আপনার কাছে একটা নতুন একটা কোয়েশ্চেনের অবতারণা করতে চাচ্ছি স্যার। সেটা হচ্ছে যে ডিগ্রি পরবর্তী স্যার অ্যাপিল এবং রিভিশনের ক্ষেত্রে যথাক্রমে স্যার আপনি জানেন সেকশন 41, 42 স্যার, এই ক্ষেত্রে স্যার 50% টাকা এবং যথাক্রমে স্যার 75% যে মোট টাকা হ্যাঁ, সেটা আবার টাকাটা দিতে হবে, সেটা কি স্যার আপনাদের সংবিধানের 26, 27 এবং 31 অনুচ্ছেদের পরিপন্থী কিনা স্যার? এই বিষয়ে না আপনার কি ভাইয়া, মতামত মনে হয়? এইটা না, এটা হবে না। এটা হয় কি যে জি স্যার। আইনে যে দেখেন সবগুলো লেখা আছে আইন দ্বারা ব্যতীত, সব জায়গায় প্রত্যেকটা কিন্তু ওই আর্টিকেল গুলো দেখবেন যে এটা আইনের, যেটা যে আইনে যদি কিছু করা থাকে সেটাকে বাদ দেওয়া হয়েছে। আপনাদের জি। 42-তে জি। 42-তে দেখবেন যে আইনের যথাযথ, এটা বাংলাটা হচ্ছে এইভাবে না, জি স্যার। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে, জি আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে, অর্থাৎ আইন দিয়ে কোনো বাধা নিষেধ করা যাবে। আর এটা আপনি দেখবেন বাংলাদেশে শুধু এটা না, শুধু অর্থনৈতিক আদালত না, ফিসক্যাল ল গুলো দেখেন আপনি, আপনার জি স্যার। ট্যাক্স ম্যাটারে যখন আপনি আপিল করবেন টাকা দিয়ে আসতে হবে, আপনি জি। ভ্যাটের এগেইনস্টে আপিল করেন টাকা দিয়ে আসতে হবে। তো এইবার বিভিন্ন আইনেই আছে, কিন্তু এটা না ফিসক্যাল ম্যাটার যেখানে জড়িত। আর অর্থনীতি হয় কি, টাকা তো পাবেই, ব্যাংক তো টাকা পাবেই, এটা তো আপনার পাবে। শেয়ার করতে পারবেন না। হ্যাঁ এখন ব্যাংকের অ্যামাউন্টটা ঠিক না হতে পারে, মূল এটাকে এই জন্য Amount টা কম এটাকে বেশি হতে পারে, গভর্নমেন্ট যেটা হ্যাঁ। করছে ঠিকই আছে, এটা করতে পারে, তবে এটা বলা যেতে পারে যে মূল যে টাকাটা নিছিলেন সেই জি। টাকার 50%, জি মূল টাকার 50%, এটা মানে ডিক্রি না। জি যেমন আপনি ইয়েটা দেখছেন না, আমাদের ইয়েগুলো যে 138 এর মামলাগুলো, জি স্যার। জি স্যার, এই যে চেকের। হ্যাঁ, এখানে যে টাকা দিতে হয়, এখানে হচ্ছে যে চেক অ্যামাউন্টটা, জি তাই না? এই জি। জন্য আমার মনে হয় এগুলো করা যেতে পারে যে মূল টাকার 50% যে আপিল করা যাবে। জি কারণ এখন হয় কি, একটা লোক হয়তো টাকা নিচ্ছে, ওনারা ওই যে জজ সাহেব যেটা বলেন, আইনে কি আছে আপনাকে বলতে হবে মূল টাকা কত, ওনার সুদ কত, উনি কত দিচ্ছেন, এগুলো বলতে হবে, একটা আর্জিত থাকে না। আমরা হাইকোর্টে এসে রিট পিটিশন ফাইল করি, ডাইরেকশন চাই, তাকে বলো এটা ফার্নিশ করতে, ওরা কিন্তু জি। কেউ কিন্তু এটা করে না। এবং আমাদের জজ সাহেবরাও কিন্তু এটা খুব, এটা একদম ল্যাটিটিউড দেয় ওদেরকে, ওরা যে আচ্ছা ঠিক আছে, এটা মানে একদম এজ এ কোর্স ওনার ডিগ্রি দিয়ে দেন। ওই যে 6 কতগুলো লেখা আছে না, যে উনি ইচ্ছা করে ডিগ্রি দিতে পারবেন, ওই যে ওইটা অ্যাফিডেভিট দেখে ডিগ্রি দিবেন, ওগুলো দেখে ওনারা ডিগ্রি দিয়ে দেন। এই জায়গাটা যদি ওনারা একটু যদি মানে জুডিশিয়াল মাইন্ডটা যদি অ্যাপ্লাই করতেন আরো শক্তভাবে, তা বড়োয়ার টাকা দিতে হবে, দ্যাট ইজ ট্রু, ব্যাংক টাকা টাকা দিতে হবে, কিন্তু টাকা তার তো পায়, ভিতরে যেন হ্যাঁ। অন্যায় না করা হয়, সে যেন অত্যাচারিত না হয়, সে যেন কোনো অন্যায়ের শিকার না হয়। কারণ আপনি দেখেন এই যে 12/8 কি লেখা আছে, জি আর দেখেন মানে এইটা যে অন্যায় হতে পারে, এটা কিন্তু দেখেন মানে আইন যারা আইন প্রণেতারা, তারাই কিন্তু নিজেরাই আগে চিন্তা করে নিতে হতে পারে। দেখেন এগুলো লেখছে, আপাতত বলবৎ অন্য কোন আইনে ভিন্ন কিছু থাকুক না কেন, এই ধারা অধীনে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সোয়াংশ অথবা মর্টগেজের অধীনে প্রাপ্ত ক্ষমতা বলে কোন জামানতি স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করা হইলে উক্ত বিক্রয় ক্রেতার অনুকূলে বৈধ সত্ত্ব সৃষ্টি করিবে এবং ক্রেতার ক্রয়কে কোনোভাবে তর্কিত করা যাইবে না। দেন তো শর্ত যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয় কার্যকর কোনরূপ অবৈধতা বা পদ্ধতিগত ভুল, তাহলে অবৈধভাবে বিক্রি করতে পারে, এখানে রিকগনাইজ করছে। তো অবৈধ যদি হয় তাহলে এটার শাস্তিটা কি হবে? আমি ক্ষতিপূরণই আমার হবে, যারা জড়িত তাদেরকে এটা শাস্তি ব্যবস্থা করা এখানে উচিত ছিল না? উচিত ছিল স্যার, আপনাকে ফ্রডের বিষয় বা ডিসেপশনের আপনি বিষয়। এখানে যদি এটা করতে যে হ্যাঁ লায়াবল করা হবে,
হুম। এই অবৈধ ভিত্তির সাথে যারা লায়াবল তাদেরকে ফাইন করা হবে, তাহলে কিন্তু কেউ যাবে না। জি মেহেদী যেটা বললেন যে এই যে একটা চক্র গড়ে উঠছে জি। নিলামকারী, এই চক্রটা কিন্তু Auction ঠান্ডা হয়ে পাচ্ছেন যাবে। না। জি স্যার। তখন Auction তারা কিন্তু পাচ্ছেন ঠান্ডা না। হয়ে যাবে যখন ব্যাংক অফিসাররা লায়াবল হবে, কোর্টের আদালতের স্টাফরা লায়াবল হবে, তখন কিন্তু সবাই কিন্তু ইয়ে হয়ে যাবে এখান থেকে। জি স্যার, এক্স্যাক্টলি। স্যার আপনি সুন্দর একটা বিষয় এখানে নিয়ে আসলেন স্যার। এই একই কোয়েশ্চেন আমি জনাব মঞ্জুরুল বাসি স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার এই বিষয়ে আপনার কোনো কনসার্ন যদি থেকে থাকে স্যার খুব স্বল্প সময়ের মধ্যে বলবেন, কারণ আমরা নেক্সট আরেকটা টপিকে যেতে চাচ্ছি স্যার। আমি স্যার স্যার হ্যালো আচ্ছা, আমি স্যার। লার্নেড আমাদের প্রেসিডেন্ট যেটা বলেছেন অত্যন্ত যথার্থ বলেছেন। এটা 41 এবং 42 ধারাটা এটা মানে সংবিধানের পরিপন্থী না, এবং আমাদের সুপ্রিম কোর্টে এটা চ্যালেঞ্জ হয়েছিল কয়েকবার, বিশেষ করে 41টা, কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে এটা এই না। এবং আমাদের দেশে অন্য আইনও আছে, আমি ইন্ডিয়াতেও দেখেছি, ইন্ডিয়াতে আপিল করতে হলে 75% দিতে হয়, সেদিক থেকে আমাদের 50% সেটা ঠিক আছে, এটা 25% কম আছে। জি স্যার। কম আছে, সেটা ঠিক আছে। কিন্তু 12 সম্পর্কে আমি আরেকটু শুধু বলবো যে দেখেন আদালত যেখানে বিক্রি করতেছে, অর্থনীতি আদালত নিজে, সেক্ষেত্রে যেমন আপনি 32-এর যাইতে পারতেছেন থার্ড পার্টি হলে, কিংবা আপনি অর্ডার 21-এর যদি 54-এ যাওয়া 58-এ যাওয়া যায় না, 58-এরও যাওয়ার সুযোগ আছে কিছু কিছু ক্ষেত্রে। তাছাড়া অর্ডার 21-এর রুল 90-তে যাইতে পারবেন। 90-তে ফ্রড হয়েছে, ইরেগুলারিটিস হয়েছে এবং সাবস্টেনশিয়াল ইনজুরি যেখানে হয়েছে, সেখানে অর্ডার 21 রুল 90-তে যেতে পারতেছেন। জি। এবং তাছাড়া 89-এ আপনি যেতে পারেন। 89-এ হলে আপনি 5 ওই মূল টাকাটা জমা দিবেন আর ক্রেতার 5% জমা দিবেন। সেখানে 89 সেখানে সেটাও যেতে পারছেন, কিংবা আরো যেতে পারতেছেন আপনাকে। সেটা হলো 100 অর্ডার 21-এর রুল 100 এবং 101, এই দুইটা তো হলো আপনি পজিশনে ছিলেন, আপনি কিছুই না, আপনি জানেনই না এইটা সম্পর্কে, সেক্ষেত্রে আপনি পজিশন রিস্টোরের জন্য আপনি অর্ডার 21 রুল 100-এ এবং অর্ডার 21 রুল 101-এ যেতে পারবেন। তাছাড়া আদালত বিক্রি করলে, অর্থাৎ অর্থনীতি আদালত বিক্রি করলে, সেক্ষেত্রে 103 অর্ডার 21 রুল 103 বিধান অনুসারে আপনি ইন্ডিপেন্ডেন্ট মামলা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি পজিশন চাইতে হবে না, অর্থাৎ অ্যাডভোকেট কুঠি দেয়া আর্টিকেল স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারার বিধান অনুসারে অ্যাডভোকেট কুঠি দিয়ে আপনাকে চাইতে হবে, তবে আপনি ইন্ডিপেন্ডেন্ট মামলা আবার করতে পারবেন। এতগুলো সুযোগ, কিন্তু 12 ধারার ক্ষেত্রে কোনো সুযোগ রাখা হয় না, কোনো সুযোগ রাখা হয় না। এতটা এটা আসলে একেবারে একটা। স্যার এখন আপনার কাছে আমি একটু মানে তিনজন একটু আমি চলে যেতে চাচ্ছি ব্যারিস্টার মেহেদী স্যারের কাছে। এটা আসলে যেভাবে আমাদের এটা সংশোধন হয়ে আসছে। জি ধন্যবাদ স্যার। স্যার এই পর্যায়ে মেহেদী স্যারের কাছে আমরা একটু শুনতে চাবো যে স্যার ওই যে কোশ্চেনটা করলাম অ্যাপিল ডিভিশনের ক্ষেত্রে, স্যার এর ব্যাপারে স্বল্প মানে বিস্তার আপনি যদি কিছু বলতে পারেন স্যার এই বিষয়ে। আচ্ছা, এখানে আমি প্রথমে বলবো, এখানে এই যে আমাদের লার্নেড সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট স্যার উনি যেটা বললেন, হ্যাঁ, যে 50% টাকা জমা দিয়ে অ্যাপিল করতে হয়, এখন কিসের 50%? আমরা অনেক কেসে দেখি প্রিন্সিপাল অ্যামাউন্ট 30 লাখ, ইন্টারেস্ট আরো 10 কোটি হয়ে গেছে 11 কোটি। এখন যদি একটা লোক দেখে যে তার বিরুদ্ধে আসলে ব্যাংকের যে ক্লেমটা এটা লিগালি পুরোপুরি অ্যামাউন্টের জন্য ভ্যালিড না, কারণ আমাদের এখানে অর্থঋণ আদালত গুলো কিন্তু অর্থঋণ আদালত মামলার ক্ষেত্রে সাক্ষী এবং এক্সিবিট এবং অন্যান্য জিনিসের ক্ষেত্রে প্রপারলি কিন্তু এগুলো দেখে না। ওরা দেখে ব্যাংক মামলা করেছে, যেখানে গ্যারান্টি আছে, মর্টগেজ আছে, একটা ডিগ্রি দিয়ে দিলাম, যদিও কিন্তু ল হলো কিন্তু the plaintiff has to prove his case balance of probabilities. আমাদের ক্ষেত্রে বলতে কিন্তু বাধা নাই যে এখানে অর্থঋণ আদালত গুলো কিন্তু এভিডেন্স এবং অন্যান্য রিকোয়ারমেন্ট প্রপারলি দেখে না। এখন তার জন্য কোন একটা অ্যাপিলেন্ট যদি অ্যাপিল করতে চায়, যার ক্লেম হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট 30 লাখ টাকা, 20-30 বছরের সুদে টেনে এটাকে নিয়ে আসা হয় 12 কোটি টাকায়, তাহলে 30 লাখ টাকার প্রিন্সিপালের এগেইনস্টে 12 কোটি টাকার যদি ডিগ্রি হয়, তাহলে তখন তাকে দিতে হয় 6 কোটি টাকা। কিন্তু যদি এখানে যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা এখানে স্ট্রিক্টলি যদি ফলো করা হয়, সেকশন 8-এ বলা আছে অর্থঋণ আদালতে প্লেন্টিফ কি কি রিকোয়ারমেন্ট আছে, ওখানে বলা আছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আর যে অ্যামাউন্টটা কত, যে ইন্টারেস্ট কত এবং পেইড অ্যামাউন্টও কত। পেইড অ্যামাউন্টটা কিন্তু সবসময় দেয় না যে ব্যাংকগুলো আর যেতে, তাহলে যদি ওখানে যদি প্রভিশন করে দেওয়া যায় যে 50% অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি অ্যাপিল করা যাবে, তাহলে ইট উইল প্রভাইড সাম ফেয়ারনেস।
বিসাইড দিস যদি একটা থার্ড পার্টি মর্টগেজার হয় বা গ্যারান্টার হয়, থার্ড পার্টি মর্টগেজার বা গ্যারান্টার যদি হয়, তাহলে হচ্ছে কি যে লোক একটা পার্সিয়াল, সাপোজ আমরা একটা কেস ফেস করেছিলাম, যে মেয়ের জামাই যে শাশুড়ির বাড়ি, নিজের বাড়িও মর্টগেজ দিয়েছে এবং শাশুড়ির বাড়িটাও থার্ড পার্টি মর্টগেজ দিয়েছে। ক্লিয়ারলি লেখা আছে, শাশুড়ি মর্টগেজে ক্লিয়ারলি লেখা আছে এই মর্টগেজটার হলো গিয়ে আপ টু 1,40,00,000 লাইবিলিটি। আর হোয়ারাস মেয়ের যে আমার লাইবিলিটি ছিল 11 কোটি টোটাল, এখন হয়ে আসছে 22 কোটি। এখন শাশুড়ি মারা গিয়েছে, মৃত শাশুড়ির নামে সমন সার্ভ করে ডিগ্রি নিয়ে নিয়েছে। এখন শাশুড়ির ছেলেমেয়েরা যদি এটাকে চ্যালেঞ্জ করতে যায়, তাহলে এখানে থার্ড পার্টি মর্টগেজার হিসাবে যদি 22 কোটি টাকা 10% হয় কত? 2 কোটি টাকা। তাহলে সে কিন্তু 2 কোটি টাকা না দিলে সে কিন্তু ঢুকতে পাচ্ছে না। তাহলে তার রাইট টু প্রপার্টি যেটা আর্টিকেল 42, স্যার এটা 19 ধারার কথা বললেন আপনি স্যার, 10% এর বিষয়টা না, 31-এর জারির বিরুদ্ধে আপত্তি, হ্যাঁ 32-এ আছে। তাহলে কিন্তু ও কোনো জায়গায় ওকে এখন নির্ভর করতে হচ্ছে কোথায়? ও এখন হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করবে, রিট পিটিশন রিজেক্ট হবে, তখন অ্যাপিলেট ডিভিশনে যেতে হবে, অ্যাপিলেট ডিভিশনে কাছে অ্যাপ্লাই করতে হবে 104 এ ফর কমপ্লিট জাস্টিস। যদি অ্যাপিলেট ডিভিশন সমস্ত কিছু দেখে মনে করে হ্যাঁ এখানে কমপ্লিট জাস্টিস করার জন্য একে চান্স দেওয়া হোক, তখন একমাত্র হুইচ ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম, এবং স্কোপ গুলিও খুব ছোট, খুবই কম। তাহলে কিন্তু 32-এর 2 ধারা কমপ্লিট জাস্টিস ওনারা 1000 একটা করেন বা 10,000 একটা করেন। হ্যাঁ খুবই রেয়ার, আমি একটু বলি কমপ্লিট জাস্টিস ওনারা 10,000 একটা করেন। মেজি স্যার এই বিষয়টা স্যারের কাছে শুনে আসি। স্যার আমিন স্যার আপনি যদি একটু ক্লিয়ারলি বলতেন স্যার। তাহলে 32-এর 2 কিন্তু has failed to provide that legal benefit to the third party mortgage guarantee. এতে আমি একটা কোরিলেট করতে চাই। 6-5 অর্থনীতিতে বলা আছে যে যে আর্থিক প্রতিষ্ঠান মূল ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়ের করার সময় তৃতীয় পক্ষ বন্ধকদাতা বা তৃতীয় পার্টি গ্যারান্টর ঋণের সংশ্লিষ্ট থাকলে উহাদেরকে পক্ষ করিবে এবং তোমার শর্ত থাকে যে ডিগ্রি জারির মাধ্যমে দাবি আদায় হওয়ার ক্ষেত্রে আদালত অথবা মূল ঋণ গ্রহীতারা এবং অতঃপর তৃতীয় পক্ষ বন্ধকদাতা ও তৃতীয় পক্ষ গ্যারান্টরের সম্পত্তি যতদূর আকৃষ্ট করিবে। ব্যাংকগুলো এখানে দেখা যায় কি যে প্রিন্সিপাল বরোয়ার তার হয়তো যে তারও একটা প্রপার্টি আছে, যে থার্ড পার্টি মর্টগেজের তারও একটা প্রপার্টি আছে। ব্যাংক করে কি সব প্রপার্টি একসাথে অকশন দিয়ে দেয়, যে 6-5 ফলো না করে। তাহলে 6-5 কিন্তু একটা ক্লিয়ার কাট একটা অ্যামেন্ডমেন্ট আনা উচিত যে ব্যাংক প্রথমে বড়োয়ারের প্রপার্টি আগে অকশন করবে, যে সারা বাংলাদেশে কি আছে না আছে, তারপর রিয়েলাইজ করবে। তারপর যদি দেখা যায় না বড়োয়ার প্রপার্টি থেকে তার কোনো ফুল অ্যামাউন্ট রিকভারি করা যাচ্ছে না, দেন দে উইল স্টার্ট নিউ এক্সিকিউশন প্রসিডিংস এগেইনস্ট দা থার্ড পার্টি মর্টগেজার। কিন্তু বাংলাদেশ কোর্টগুলো করে কি একই সাথে সবার প্রপার্টি সেল করতে দিয়ে দেয়, রাইট? তখন ইদানিং আবার নতুন একটা ফ্যাশন আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টে, যে প্রিন্সিপাল বরোয়ার সে যখন প্রপার্টিটা সে করলো কি সে মর্টগেজ দিল, এবং সবাই করে কি প্রত্যেক সম্পত্তি মর্টগেজ দেয়, দিয়ে যখনই ব্যাংক অকশন দেয় প্রিন্সিপাল বরোয়ার একটা ছোট ভাই ছোট বোন এসে কোর্টে একটা মামলা করে, দিয়ে বলে কি আমি কিছু জানি না, আমি থার্ড পার্টি মর্টগেজার, রাইট? সুতরাং আমার প্রপার্টি সেল করা না হোক, ইট ইজ এ ডিভাইস, প্রিন্সিপাল বরোয়ারটা করা হোক। হ্যাঁ ইট ইজ এ ডিভাইস। এখানে বলা উচিত প্রিন্সিপাল বরোয়ার যে প্রপার্টি লোন দিবে ওই প্রপার্টিতে তার কোনো না যে আমরা এখানে ভাই বোন আমরা জানি না। তাহলে প্রিন্সিপাল প্রপার্টি যে আমার মনে হয় যে প্রিন্সিপাল প্রপার্টি মর্টগেজ নেওয়ার ক্ষেত্রে দরকার হলো এই ভাই বোন বা যতজন যাবে সবাই থেকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে একেবারে অ্যাফিডেভিট করে বলতে হবে এটা তোমার ভাইয়ের প্রপার্টি, তুমি এখানে ব্যাংক যদি চায় তাহলে অকশনের ক্ষেত্রে ইউ ক্যান নট চ্যালেঞ্জ ইট। এখন হচ্ছে কি আমরা অনেক মামলা পাই ভাই বোন এসে বলে আমরা কিছু জানি না, তখন কোর্ট বলে কি আচ্ছা ঠিক আছে তাহলে পরেরটা ধরাও, হুইচ ইজ 100% ইলিগাল। তাহলে এখানে কিন্তু মানুষ 6-5 কিন্তু যে পারপাস ছিল তাতে মানুষ কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। আমি যে কেসটা
উদাহরণ দিতে চাচ্ছিলাম, 22 কোটি কোটি টাকা। এখানে জি, স্যার। প্রিন্সিপাল বড়োয়ারের জায়গা আছে ইয়াতে ঢাকা কলেজের সামনে বিল্ডিং 10 তলা, আর জি। আর শাশুড়ির জায়গা হলো গ্রিন রোডের বসত বাড়ি। এখন ব্যাংক করেছে কি সবগুলা একসাথে নিলাম দিয়ে দেয়। So, জি। স্যার, এখানে স্যার, আবার আপনার ব্যাংক কাছে করে অনুমতি নিয়ে স্যার একটা এসএমএস আসছে স্যার। ওই জি, বলেন। এসএমএস এ আসছে এই যে ফোন করে পাচ্ছে না স্যার, লেখা হচ্ছে যে ফোন করে পাচ্ছে না। আপনার এই ইস্যুতে একটা এসএমএস আসছে যে তার জি, বাড়ি বলেন। হচ্ছে গ্যান্ডারিয়াতে। গ্যান্ডারিয়াতে তারা এই বড় ভাই আর হচ্ছে 2 বোন। তো বড় ভাইয়ের ব্যক্তিগত ব্যবসার জন্য তাদের পৈতৃক সম্পত্তি মর্টগেজ রেখেছে। সেই একই কাহিনী ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে ওই জমি ব্যাংকের কাছে আছে। তো এখন তার প্রতিকার কি? সে প্রতিকার পেতে চাচ্ছে স্যার। এটা সে প্রতীকে আমি যেটা বললাম, আমি তো এটার যে এই বিষয়টাই স্যার, এই কোশ্চেন একদম রাইট এই মোমেন্টে। 6-5টাকে এখানে অ্যামেন্ড করা উচিত, জি, 6-5টাকে ক্লিয়ার করা উচিত যে প্রিন্সিপাল বড়োয়ার যদি তার পৈতৃক জমি হুম। তার ব্যক্তিগত মালিকানাদের না, যদি জি। তার যৌথ বা এজমালি প্রপার্টি হয়, তাহলে হুম। সে তার সমস্ত ভাই বোনদেরকে দিয়ে যখন মর্টগেজ করবে ওদের জি, স্যার। থেকে একদম ক্লিয়ার কাট অ্যাফিডেভিট করে আদারওয়াইজ Affidavit করে। পরে এসে বলবে আমরা জানি না। কারণ জানি ব্যাংক যদি লোন দেওয়ার সময় ওরা ব্যাংকে বলতো আমার ভাই টাকা না দিলে আমরা জানি না, ব্যাংক তো ওই লোন স্যাংশন করতো না। করতো না। সো এক্ষেত্রে 6-5 কিন্তু যেটা আমি বললাম ইটস প্র্যাকটিক্যাল প্রবলেম। 6-5 জি, স্যার। এটাকে জি, স্যার। পার্লামেন্ট ইমিডিয়েটলি অ্যাড্রেস করা উচিত, এতে Address অনেকের করা প্রতি অবিচার হচ্ছে এটা। জি স্যার। স্যার, একটু এখন আমি জনাব এম আমিনুদ্দিন স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। স্যার, মেহেদী স্যার অনেকগুলি বিষয়ের অবতারণা ঘটালেন স্যার। তো এই বিষয়ে আপনার একটু মূল্যায়ন আমরা শুনতে চাচ্ছি স্যার। এবং তারপরে চলে যাব মঞ্জুর আহমেদ স্যারের মেহেদী কাছে। যেটা বলছেন, দেখেন আপনি মেহেদী যেটা বললেন, আমি যেটা কথা বললাম, মেহেদী একই কথা বললেন। আমরা বলতেছি যে সম্পত্তি আমি যখন লোন নিলাম তখন হয়তো জি। ছিল আমি নিয়েছি 50 লাখ টাকা, এখন এটা হয়ে গেছে জি। 20 কোটি টাকা, এটা কি দিবে? মেহেদী জি। যেটা বললেন, এই যে ঢাকা কলেজের সামনে, যেটা আমি আর নাম বলছি না, মেহেদীও চিনেন আমিও চিনি ওনাদেরকে, ওনারা একটা বেশ পরিচিত ফ্যামিলি। তো ওনার জি। মেয়ের জামাই একটা এভিয়েশন ব্যবসা করার জন্য লোন নিয়েছিলেন। উনি তো ওনার সবকিছু রেখে দিয়ে চলে গেছেন দেশের বাইরে, এখন শাশুড়ি তার ছেলে মেয়েরা সবাই রাস্তায় ঘুরতেছে। এই হলো মানে এই যে মেহেদী যেটা বললো, এটা এই হলো অবস্থা। আমার একদম ওনাদেরকে আমি চিনি, এই জন্য আমি এটা ঘটনাটা জানি। জি, স্যার। মেহেদী যেটা বলছেন, এই যে দেখেন এই লোকগুলা কিন্তু তারা জানে না, বা তার যে ভদ্রলোকটা এখন সম্পত্তির মালিক, তার বোন হয়তো এটা নিয়ে গেছে মা বুঝাই দিয়ে, এখন মা তো দিয়ে দিয়েছে কিন্তু সম্পত্তি তো এদের, এটা তো মা মারা যাওয়ার পর তো এরাও মালিক, কিন্তু এখন ওরা পাচ্ছে না, এরা এখন ভোগ করতে পারছে না। এরা দেখেন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কারণ এটা সম্পত্তি রিলিজ করার জন্য। তো এইখানে এটা প্রথমত কত কি, যে প্রত্যেক সম্পত্তি যদি হয়, আমি মেহেদীর সাথে একমত। এইখানে অন্য শরিকদের থেকে এফিডেভিট নিতে হবে, একদম রেজিস্ট্রি করে আপনাকে ডিক্লারেশন নিতে হবে যে এগুলো দিলাম, আমাদের কোনো আপত্তি নাই। জি, স্যার। না হলে ওই জি। লোকগুলা কিন্তু বঞ্চিত হবে। ওই Exactly. লোকগুলা কিন্তু আমি বিক্রি করলাম বাবার সম্পত্তি, আমি লোন দিয়ে নিচ্ছি, মাকে বুঝিয়ে দিয়ে বাবাকে বুঝিয়ে দিয়ে, আমার ভাইগুলা কিন্তু সবাই কিন্তু বঞ্চিত হচ্ছে। এই জি। বিষয়টা থেকে কিন্তু হয় কি, যখনই সমস্যা হয় তখনই কিন্তু আইনটা পরিবর্তন করতে হয়। এক্স্যাক্টলি জি, জি। স্যার। সময়ের সাথে আইনটা সাথে চেঞ্জ করতে পরিবর্তন হবে। হয় আইনের কেন? বয়স নতুন এখন নতুন সমস্যার 17 বছর হয়ে সম্মুখীন গেছে। হলে নতুন জি, স্যার। জি চ্যালেঞ্জ যখন আসবে আপনার সামনে, সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আইনটাকে পরিবর্তন করতে হবে, Amend করতে হয়, জি, সেইটাকে করতে হবে। তা আমিও মনে করি মেহেদীর সাথে একমত, আমি এটাকে চেঞ্জ করতেই হবে, এটার সাথে শর্ত জুড়তে হবে। আমি যেভাবে বললাম যে ওই যে বিক্রির সময় যদি কেউ অন্যায় করাতে, তার দায়ী করতে হবে, এইখানেও জি, দায়ী স্যার। করেন। এখানে জি, যে স্যার। বন্ধক নেওয়ার সময় তো অন্য শরিকদের আপনি নিতে হবে, নো অবজেকশন নিতে হবে, একদম রেজিস্টার্ড নো অবজেকশন নিতে হবে, যে না এটা বিক্রি করে তো আমাদের কোনো আপত্তি থাকবে না। তখন কিন্তু আর এই যে কিছু লোক আবার করে কি, যে ইচ্ছা করে কিন্তু করে, তারা কিন্তু ইচ্ছা করে করে। পারিবারিক ব্যবসা, বড় ভাই এটা দিতেছে, ছোট ভাই আরেকজন দুজন বাকি রেখে দেয়, প্রথম করে কি এক ভাইকে দিয়ে মামলা করায় 10% দিয়ে, তারপর আরেক কদিন পর আরেক ভাইরে যে করায়, এটা শেষ হওয়ার পরে এগুলো কিন্তু করে, মিসইউজও করে। জি। এই মিসইউজটাও বন্ধ করতে হবে আপনাকে। তো এই জন্য সবকিছুকে দেখে শুনে আমার মনে হয় রিভাইজ করতে হবে ব্যালেন্স করতে আইনটাকে। হবে। জি, স্যার। জি, স্যার। এর বাইরে আমি একটা ছোট্ট অ্যাড করতে চাই যে জি, স্যার। অর্থনৈতিক আদালতের মধ্যে আরেকটা অ্যামেন্ডমেন্ট করা উচিত, যে অসাধু ব্যাংকাররা বা জি। ভ্যালুয়াররা যারা জড়িত অর্থনৈতিক আদালতে বড়রা হ্যাঁ। সাথে আসামি করে মামলা করতে হবে, এবং এদের প্রপার্টিও বাজেয়াপ্ত করে যে ব্যাংকের লোনের সাথে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে Yes. এটা অনেকাংশে হ্যাঁ। জি। প্রসিডিউর বদলে কোনো লাভ হবে না।
আমি এই কথাটাই বলছি, আমি এটাই বলছি, আমি এদেরকে একটু, অবশ্যই জি। করতে হবে। এদেরকে আমি অবশ্যই মনে করি যে এটাকে আপনাকে করতে হবে। এই যে জি। যারা যে অসাধু ব্যাংক কর্মকর্তা, যারা ভ্যালুয়ার, এদেরকে রেসপন্সিবল করতে হবে, এদেরকে মামলা পক্ষ করতে হবে, এদেরকে সমানভাবে দায়ী করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কোনোদিন হবে না। এবং আমরা এই যে প্রপার্টি সিজ করে ওই লোন লাইবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে হবে। জি Property স্যার, seize মঞ্জুর করে। বাসির স্যার ওনার একটা কনসার্ন এখানে উপস্থাপন করতে চাচ্ছিলেন। জনাব মঞ্জুর বাসির স্যার, আপনি এই বিষয়ে একটু প্লিজ। আচ্ছা, আমি হ্যাঁ, বলো। প্রথম কথা বললাম যে অনেক সময় যে বলা হচ্ছে যে 30 লাখ টাকা লোন নিয়ে 10 কোটি টাকা হয়ে গেল 20 বছরের মধ্যে, ঠিক এরকম না। আমরা কিন্তু ব্যাংকারদেরকে এই আইনে ইয়ে করার জন্য, তাদেরকে লায়াবল করার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। প্রথমত চেষ্টা করা হয়েছিল 46 এর মাধ্যমে। বলা হয়েছিল যে প্রথম বছর যে পরিমাণ পাওনা হবে 10 লাখ হলেই 46 ধারা 46 ধারাতে, তারপরের বছর আবার কিছু 3 বছরের কথা বলা হয়েছে, অর্থাৎ 46 এর মাধ্যমে তাদেরকে বলা হয়েছে। এবং তারা যদি মামলা না করে দ্রুত, কারণ হলো আমাদের দেশের লিমিটেশন অ্যাক্ট হলো কোন ক্ষেত্রে 3 বছর, কোন ক্ষেত্রে মানে 1 বছর 3 বছর দেওয়া, 6 বছর আছে, 12 বছর আছে, 12 বছরও আছে, মর্গেজ থাকলে 12 বছর। সুতরাং জি। আমরা 46 এর মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে এই আইনে যে প্রথম বছরে প্রাপ্ত অর্থের 10 ভাগ নিয়ে মামলা করতে হবে, অথবা দ্বিতীয় বছরে 15% নিয়ে মামলা করতে হবে, তৃতীয় বছরে 25 ভাগ পাওনা নিয়ে মামলা করতে হবে। তারা যদি মামলা না করে এই আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ব্যাংকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে 46 ধারাতে। 46 ধারা থেকে আমরা ওই আইন ড্রাফটের সময় এটা চিন্তা করা হয়েছিল, কিন্তু প্যানাল অফেন্সের কথা তখন বলা হয় নাই। তারা বিভাগীয় মামলার কথা বলা, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা এই আইনে। আমরা এটা বলছি না, আমরা এটা বলছি না, না আমরা এটা বলছি না। আমি এটা বলি, আমি আপনারা বলি করা, আমরা এটা স্টুডিও না, আদায় না, আমাদের কথা হচ্ছে এটা না। আমরা যেটা বলতে চাচ্ছি যে যে ব্যাংকার এই ধরনের ঘাপলার সাথে জড়িত, তাকে রেসপন্সিবল করতে হবে। অবশ্যই। আমরা কিন্তু বলছি না যে আদায়ের এইটা বলতেছি না, আমি বলছি যিনি ঘাপলার সাথে জড়িত, লোন দেওয়ার সময় যিনি ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়েছেন, অথবা তিনি বিক্রি করার সময় 1 টাকা প্রপার্টি যিনি 2 আনা বিক্রি করতেছেন, তাদেরকে রেসপন্সিবল করতে হবে। ওদেরকে না আনলে কোনোদিন কিছু হবে না, কোনোদিনও মানুষের কিছু হবে না। জি জি। হ্যালো, মঞ্জুর বাসি স্যার, আপনি আছেন স্যার? হ্যালো স্যার, আপনি যদি এই বিষয়টা 47টাও একটু বলেন। হ্যাঁ বলেন স্যার প্লিজ। আচ্ছা, 47 আমি এটা বলতেছি, আমি 47 এ বলা হয়েছে 47 বলা আছে 300%। হ্যাঁ, কি কিন্তু হ্যালো মঞ্জুর বাসি স্যার মনে হয় নেটওয়ার্কটা একটু আনস্টেবল হয়েছে। অ্যামাউন্ট যদি হয়, স্যার কন্টিনিউ করুন। প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 1 কোটি, না এটা বলছি না, বলে 3 কোটি, 3 মামলা দায়েরের সময় মেহেদী, এটা মামলা দায়েরের সময়, পরবর্তী সময় এটা নাই, পরবর্তী সময় নাই, এটা তো সর্বনাশ। এটা তো সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছে পরবর্তীতে এটা হবে না, হবে না, তাইলে এটা চলতেই থাকবে, চলতে থাকবে। কারণ আদারওয়াইজ তো আমরা যেটা বললাম, এখানে যদি ব্যাংকের লোকজনকে বা অন্য লোক অ্যাকাউন্টেবল করা না হয়, জি যে স্যার। শুধুমাত্র বিভাগীয় দিয়ে কিছু হবে না, এদেরকেও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আদালতে এদেরকে বিবাদী ভুক্ত করতে হবে, এদের প্রপার্টি বাজেয়াপ্ত করে ব্যাংক লোনের সাথে এরকম 5-6টা অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সবাই তারের মতো সোজা হয়ে যাবে। এরকম তারপরে যে লোন দিতে যে কেলেঙ্কারি গুলো হয়, এগুলো তখন বন্ধ হয়ে যাবে। আমি একটু বলতেছিলাম স্যার। হ্যাঁ বলেন স্যার, মঞ্জুর বাসি স্যার আমার সাথে জয়েন করেছেন, বলেন স্যার। আচ্ছা, আমি বলছিলাম যে 46 এ এক ধরনের তো করা হয়েছেই, কিন্তু স্যারের ভিডিও দেখা যাচ্ছে না, স্যারের ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না, স্যারের ভিডিওটা দেখা যাচ্ছে না স্টুডিও, একটু দেখ স্যার, আপনি বলেন, ক্যারি অন প্লিজ। আচ্ছা, এখন 47 আছে যে মানে 3 গুণের বেশি, কেউ 30 লাখ টাকার লোন নিলে এটা 12 বছর অপেক্ষা করে এটাকে 3 কোটি বানানো যাবে না, 3 গুণের বেশি, অর্থাৎ সর্বোচ্চ 90 লাখ টাকা পর্যন্ত দাবিতে মামলা করতে পারবে, এর বেশি মামলা করতে পারবে না। আর ইন্ডিয়াতে যেটা আছে, আমাদের লার্নেড প্রেসিডেন্ট যেটা বলেছেন, যথার্থই বলেছেন, আমি ওনাকে সমর্থন করছি। ইন্ডিয়াতে কিন্তু ওই যে বললাম যে ওরা যে বিক্রয় করার যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, ওদেরকে যে অফিসারকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, বলা হয়েছে সেখানে যদি কোনো অনিয়ম করে তাহলে প্যানাল অ্যাকশনের ব্যবস্থা সেখানে আছে। সুতরাং আমাদের 46 থাক, 47 থাক, এর বাইরেও প্যানাল অ্যাকশনের ব্যবস্থা থাকতে হবে, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এই 12 ধারার অপপ্রয়োগের মাধ্যমে কোনো যদি অনিয়ম করে
তাহলে শাস্তিযোগ্য করা উচিত। স্যার তাহলে স্যার ওই লার্নের দুই সিনিয়রের সাথে আপনি আমাদের একমত স্যার? একটা আছে হলফনামার কথা বলেছিলাম, জি স্যার। হলফনামায় কিন্তু মিথ্যা দিলে, হলফনামায় মিথ্যা দিলে আমাদের দেশের আইন অনুসারে, এই জন্যই হলফনামাকে সাবস্টেন্টিভ এভিডেন্স বলা হয়েছে। আমাদের দেশের আইন অনুসারে প্যানাল লতে 193 ধারা স্যার, জি 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাছাড়া 209 ধারা আছে, একটা হলো পারজুরি এভিডেন্স, আর ওই 209 আছে, সেখানে যদি ফলস এরকম দেয় তাহলে সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত সাজা হতে পারে। সুতরাং এখানে কিন্তু পেনাল সেকশন ইজ দেয়ার। এখানে শুধু ওই 12 ধারার মানে অপরাধ করলে স্যার বলতে চাচ্ছিলেন যে মানে আইনের মধ্যে যদি বলা আছে স্যার স্যার এখানে 47 এ যে মেহেদী বললেন স্যার একটু যে 300% অর্থাৎ মেহেদী স্যার একটু হ্যাঁ এখানে লেজিসলেচারের উচিত ছিল ডেট দেওয়া যে অর্থনীতি আইনের সমস্ত চলমান মামলায় আমরা 47 অ্যাপ্লাই করতে গেলে দেখি কোর্ট থেকে একটা প্রশ্ন করা হয়, এটা 47টা আসলো কবে, ওই তারপর থেকে 47 অ্যাপ্লিকেবল হবে, তার আগের কেসের ক্ষেত্রে না। সেকেন্ড আরেকটা সমস্যা 47 এর ক্ষেত্রে মেজরিটি অর্থনীতি আদালতের আইনের ক্ষেত্রে আর্জিতে বলা থাকে না প্রিন্সিপাল অ্যামাউন্ট কি। যদি এটা বলা না থাকে তাহলে 47 কিন্তু আর অ্যাপ্লাই করা যায় না। তাহলে কিন্তু সেকশন 8 এখানে ক্লিয়ারলি বলা উচিত যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি না দেওয়া হয় তাহলে অর্থনীতি মামলাই চলবে না। কিন্তু দেখা যায় মেজরিটি অর্থনীতি আদালতে কোনো প্রিন্সিপাল অ্যামাউন্ট কত তার লেখা হয় না। তখন যখন আমরা রিড করি বা অ্যাপ্লিকেশনে যাই, ওটা আমাদের প্রশ্ন করে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কোথায়, আমরা কিভাবে পাবো। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি ক্লিয়ারলি আর্জিত বলা না থাকে তাহলে 47 এর কোনো এফেক্টিভনেস থাকবে না। আমরা একটা ভুরি মামলা আমরা এটা পেয়েছি, এটা জাস্ট এক ধরনের সান্ত্বনা 47টা, যদি না প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণ আর্জিতে ক্লিয়ারলি না বলা থাকে এবং বলতে হবে এটা 47 সমস্ত অর্থনীতি আদালতের ক্ষেত্রে চলমান। এখন বলা হয় কি এটা 90 এর আগের লোন 47 অ্যাপ্লিকেবল না, তখন আমরা কোথায় যাব? তারপরে মেহেদী আরেকটা জিনিস বলে না, আপনার তো ঠিকই আছে, 2 গুণ জায়গায় মামলা করছে, কিন্তু এখন তো তারপর ডিগ্রি হয়েছে, এখন আপনাদের টাকা বাকিগুলো দিতে হবে। হ্যাঁ, তাহলে মানে চালাকি তো সবই আছে ভাই। এখানে 47টা কিন্তু হ্যাজ ফেলড টু প্রোভাইড দা স্পেসিফিক রিলিফ। স্যার আমরা আমরা জি স্যার এখন স্যার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি স্যার। এখন যদি আমরা এই জাজ সাহেব থেকে শুরু করি স্যার, যদি 1 মিনিট একটু স্যার আপনার প্রস্তাবনাগুলো যদি একটু বলতেন, 1 মিনিট করে সবার কাছ থেকে একটু শেষ করে নিয়ে আসবো, সবাই ব্যস্ত মানুষ। আমার প্রথম প্রস্তাবনা হলো যে 12 ধারার সাথে আলোচক বৃন্দ যেভাবে বলেছেন এখানে আরো নতুন কিছু করতে হবে, তাদেরকে আরেকটা ফোরাম সৃষ্টি করতে হবে। এটা আমরা আইন প্রণেতাদেরকেই বলবো, এবং যদি সম্ভব হয় সুপ্রিম কোর্টে যদি এই ব্যাপারে কোনো ডিরেকশন দেওয়ার সুযোগ থাকে, আমি জানি না লার্নের প্রেসিডেন্ট যেটা বলেছেন, সেই ক্ষেত্রে যদি অর্থহীন আদালত এবং আপিলেট আদালতের সৃষ্টির মাধ্যমে 12 ধারার বিক্রয়কে কোনোভাবে চ্যালেঞ্জ করার যদি সুযোগ দেওয়া হয় সেটা করা উচিত, এটা অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত। আর 8 ধারা সম্পর্কে আমাদের যেটা সর্বশেষ বললেন, ওখানে 8-এর 2-এ বলা আছে যে শিডিউল দিতে হবে কি কি ভাবে ঋণ কত প্রিন্সিপালি, সেটা যদি না দেয়, যথার্থই বলেছেন আরজি রিজেক্ট করার যে সুযোগটা সেটা দিতে হতে পারে, সেটা রিজেকশন অফ প্ল্যান যেহেতু সিপিসিতে আছে, অর্ডার 7 রুল 11 আছে, এরকম একটা বিধান এখানে আমি মেহেদী স্যারের কাছে যেতে চাই, খুব সময় শেষ হয়ে আসছে স্যার, একটু স্যার একটু মেহেদী স্যার কাছে আমরা এখন মেহেদী স্যার কাছে চলে যাচ্ছি স্যার, আমাদের যদি একটু শর্ট একু প্রস্তাবনা দিতেন। শর্টে আর্টিকেল 42 আমাদের যে রাইট টু প্রপার্টি মৌলিক এটা রক্ষা করতে হলে সেকশন 8 অ্যামেন্ড করতে হবে, আরজিতে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে, সেকশন 12 এবং সেকশন 33 অ্যামেন্ড করতে হবে, বিকজ এগুলো অনেক ধারা সাংঘর্ষিক। সেকশন 65 অ্যামেন্ড করতে হবে, সেকশন 47 অ্যামেন্ড করতে হবে, থার্ড পার্টিদের রাইটের ক্ষেত্রে এটা অ্যামেন্ড করতে হবে। এগুলো যদি অ্যামেন্ড করা না হয় তাহলে কিন্তু মানুষ আজীবন এই ব্ল্যাক ল দ্বারা সাফার হতে থাকবে, মানে প্রাইমারি পার্টি থার্ড পার্টি সবাই সাফার হতে হবে। ধন্যবাদ স্যার। আমরা এবার আমি প্রথম যেটা বলছিলাম না যে আজরাইল সামনে চলে আসছে, যে আইনটাকে ওইরকম বলা হয় আজরাইল সামনে চলে আসছে, আমার কিছু উপায় নাই। তো আমার মনে হয় এখন ওভারঅল একটা করে এটা কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হবে মানুষের জন্য, মানে ব্যাংকের জন্য সুবিধাজনক করতে হবে, এবং যারা সৎ ব্যবসায়ী তাদের জন্য সুবিধা দিতে হবে। দুই পক্ষকে ব্যালেন্স করাটা কিছু করতে হবে, এবং অনেকগুলো আইন একটা দুটো সেকশন না, অনেকগুলো সেকশনই আপনি করে কিছু পরিবর্তন আনতে হবে। ধন্যবাদ। ইন্ডিয়াতে কিন্তু সেটঅপের সুযোগ আছে, সেটঅপের আমাদের কাউন্টার ক্লেম এবং সেটঅপের সুযোগ নাই, কাউন্টার ক্লেম এবং সেটঅপের সুযোগটা দিতে হবে।
স্যার Even এবার counter settlement আমরা থাকা অনুষ্ঠানের উচিত। শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, আমরা অনেকক্ষণ সময় নিলাম। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার, মঞ্জুর বাসির স্যার এবং আমাদের সবার প্রিয় জনাব অ্যাডভোকেট এম আমিনুদ্দিন স্যার, সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। স্যার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে চাচ্ছি স্যার, এই বিষয়টা অর্থ ঋণ আদালত আইন 2003 সাল, আমি ছোট মানুষ, আমি বড় কিছু বলতে চাই না, তবে আপনারাই অনেক বিষয় এখানে অবতারণা করে নিয়ে আসলেন। সাধারণ মানুষ অনেক কিছু বলে, যে কথাগুলো আমরা সবার কাছে বলতে পারি না, তো আপনারা স্যার বললেন, অনেকগুলো প্রস্তাবনা দিলেন। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ এই বিষয়টা অ্যাড্রেস করে অতি দ্রুত সহি পদক্ষেপ যদি না গ্রহণ করে, তাহলে যেমন উন্নয়ন বাধাগ্রস্ত হবে, কারণ উন্নয়ন ব্যাংকিং ছাড়া কিন্তু কোনো বড় ধরনের বিনিয়োগ সম্ভব নয়, তেমনি ভাবে এই প্রতারণাও চলতে থাকবে। যারা সমস্যায় পড়বে তারা হচ্ছে সাধারণ মানুষ। এই বলে আজকের অনুষ্ঠান থেকে আমরা এই বলে বিদায় নিচ্ছি। আমি ব্যারিস্টার মনির হোসেন, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়।